রাত 2টা 25 মিনিট। গোডাউন থেকে আরেকটু সামনে একটা পুরনো কাঁচা রাস্তার ধারে ছোট্ট ঘন ঝোপের আড়ালে মেহের গাড়ি রেখে এগিয়ে যায়। পুরনো এক পরিত্যক্ত, অর্ধভাঙ্গা গোডাউন। চারদিক বেড়া দিয়ে ঘেরা, ভেতরে আলো জ্বলছে ম্লান, হলুদাভ। বাইরের দেওয়াল ঘেঁষে একটা ছায়ামূর্তি স্থির হয়ে বসেছিল অনেকক্ষণ। গায়ের শার্ট ভেজা ঘামে, কপাল দিয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। হঠাৎ সামনের ঝোপে কচকচ আওয়াজ, রাধা চমকে মুখ তোলে। কিন্তু ভয় পায় না, কারণ ধীরে ধীরে মেহেরের অবয়ব স্পষ্ট হতে থাকে। চেহারায় চাপা উত্তেজনা, পেছনে আরুষ, নিঃশব্দ বাঘের মতো পা ফেলে এগিয়ে আসছে। চারদিক নীরব, বাতাস ভারী, ঘামে ভেজা। রাধা পেছনের দেয়ালের অন্ধকার ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। রাধা আড়াল থেকে বেরিয়ে, কাপা গলায় বলল, ম্যাডাম, আপনি এসেছেন। মেহের ধীরে তার কাঁধে হাত রাখে। ভয় পেয়েছিলে? গলায় অভিভাবক সুর, পেশাদার সাংবাদিকতা আর মাতৃত্বের মিশেলে পরিপূর্ণ স্নেহভাব। রাধা মাথা নাড়ায়। আরুষ চারপাশ পরখ করে দেখছে। গলার নিচে ধমনী ফুলে আছে, যেন এই পরিবেশটা তার পুরনো, চেনা। ভেতরে কয়জন? শীতল, হিসেবি সুর তার। রাধা ফিসফিস করে, 6 জন স্যার। 3 জন লোডিং করছে, বাকি যারা পাহারায়। তবে ভিতরে আরও লোক থাকতে পারে। ট্রলার এসে দাঁড়াবে পদ্মার পারে, সেখান থেকে মাল সরাসরি বাইরের দেশে পাঠাবে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। সে দ্রুত ফোন তুলে মেহেরকে দেখায়। মেহের তৎপর হয়ে ক্যামেরা ব্যাগ থেকে ছোট হ্যান্ডিক্যাম বের করে। চুপচাপ নিচু হয়ে গোডাউনের ভাঙা জানালার ফাঁক দিয়ে ফ্রেম ফোকাস করে। ভেতরে দেখা যায় কয়েকজন ছেলে। তাদের মুখ ঢাকা, কাঁধে ব্যাগ। কারো হাতে সাবমেশিন গান। খালি বাক্স গুদামের কোণে স্তূপ করে রাখা। হেরোইনের প্যাকেট গোনা হচ্ছে, তারপর কাঠের বাক্সে সাজানো হচ্ছে। গম্ভীর মুখে মেহেরের পাশে দাঁড়িয়ে আরুষ নীরবে দেখছে। দৃষ্টি শুধু মেহেরের দিকে, ভ্রু কুঁচকে আছে, ঠোঁট কামড়ে ধরে রেখেছে, যেন নিজের মনকে শক্ত রাখছে। ঠিক তখনই ভেতরের একজন হঠাৎ জানালার দিকে তাকায়। চোখ ছোট করে তাকিয়ে বলে, ওই, কে ওখানে? সঙ্গে সঙ্গে অপরজন বলে, চেক কর যা। মেহের নিচু হয়ে বসে পড়ে, ক্যামেরাটা হাতের তালু দিয়ে ঢাকে। রাধা ভয়ে গুটিসুটি, পেটের দায়ে এই প্রফেশন বেছে নিয়েছে। তবে যা সব ঘটছে মনে হচ্ছে বেশিদিন তার বাঁচা হবে না। ওরা শুনতে পাচ্ছে এদিকে কেউ আসছে। রাধা ভয়ে ঢোক গিলে। মেহের অন্ধকারে ইট পাথর হাতড়ায়। কাছে কোনো অস্ত্র নেই। ইট পাথর মেরে যদি বা কিছুটা প্রতিহত করা যায়। আরুষ এক ঝটকায় মেহেরের হাত ধরে টেনে তোলে সোজা করে। তখনই মেহেরের দিকে গুলি ছোড়ে কেউ একটা। আরুষ সরিয়ে নেয় মেহেরকে, চিৎকার করে বলে কেউ একজন। কে? আরুষ চোয়াল শক্ত করে উত্তর দেয়, তোর বাপ। আরুষের চোখ দুটো জ্বলে উঠেছে, যেন বহুদিনের পশুত্বতা যেন ঘুম থেকে জেগে উঠেছে। সে ট্রাউজারের পকেট থেকে বাবার লাইসেন্স করা বন্দুকখানা বের করে। সুরটা হঠাৎ বদলে যায়, সাহসী, হিংস্র গর্জন সহিত বলে, তোমরা যাও, আমি সামলাচ্ছি। মেহের ফিসফিস করে, না, আপনি যদি। আরুষ গম্ভীর স্বরে গর্জন করে উঠে, যেতে বলেছি আমি। মেহের রাধাকে নিয়ে চলে যায়। মেহের ও রাধা সরে গেলে আরুষের মুখের অবয়ব তৎক্ষণাৎ বদলে যায়। 3 জন গুন্ডা দৌড়ে আসে সামনে। হাতে রড, পাইপ, একজনের কাছে পিস্তল। তুই কে রে? এখানে কি করছিস? আরুষ সিগারেট বের করে ঠোঁটে তুলে। জ্বালায় না, শুধু দাঁড়িয়ে থাকে। বন্দুক তাক করা ছেলেটা প্রশ্ন করে, কে তুই? উদ্ধৃতি চিহ্ন, তোদের মৃত্যু। ছেলেগুলো চিৎকার করে বাকিদের ডাকে। একে একে 5-6 জন ছুটে আসে। গুলি ছুটে যায় একের পর এক। আরুষ কৌশলে একজন একজন করে গুলি করে, অস্ত্র ফেলে দেয়। লাথি ঘুষিতে একে একে সবার মুখ রক্তাক্ত করে দেয়। সবাইকে আহত করে আরুষ গোডাউনের ভেতরে ঢুকে পড়ে। ট্রাকের আড়ালে আশ্রয় নেয়, বন্দুক তাক করে নিখুঁত শটে গুলি চালাতে থাকে। সময় বদলেছে, পরিস্থিতিও, তবে বন্দুক চালাতে সে ভুলেনি। ভুলবেও না। ছেলেগুলো ছিটকে পড়ে, কয়েকজন বাদে বাকিদের হাত থেকে অস্ত্র ছিটকে যায়। আহত হয়েছে প্রায় সবাই, তবে প্রাণে কেউ মরেনি। গুলি, পাল্টা গুলির রণক্ষেত্রের আওয়াজ শুনে ভেতর থেকে এক মাঝবয়সী লোক বেরিয়ে আসে। পুরো কাজটা তারই তদারকিতে চলছে। আরুষ তখন ট্রাকের আড়াল থেকে বেরিয়ে এসেছে। আরুষকে দেখে লোকটা চোখ বড় বড় করে, আতঙ্কিত স্বরে বলে, ভাই আপনি? ভাই, ভাই মাফ কইরা দেন, আমি চিনতে পারি নাই ভাই। ভাই সরি। লোকটা কাপা গলায় দম ধরে বলে। আরুষ ধীরে বন্দুক নামিয়ে আগুন চোখে লোকটার দিকে তাকায়। ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হালকা হাসি, যা দেখে লোকটার হৃৎস্পন্দন থেমে যায়। গুলি চালানোর আগে খোঁজ নেওয়া উচিত ছিল বউটা কার। কার দিকে গুলি ছুঁড়েছে তোর কুত্তারা।
লোকটা হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে, ঘামে ভেজা কপাল, হাত জোর করে বলে, ভাই, মাফ করে দেন ভাই, ভুল হইছে। ভুল হইছে ভাই। আরুষ এবার গলার স্বর আরো ভারী করে বলে, তোর ভুলের শাস্তি এখন না, পরে দেব। আগে বাপকে খবর পাঠা, আজ থেকে সব ডিল বন্ধ, স্মাগলিং বন্ধ, রাতের শিপমেন্ট বাতিল। আর যদি এক ফোঁটা মাদকের গন্ধও পাই, গোডাউনের ফাউন্ডেশনেই পুঁতে রাখবো তোদের শোর বাচ্চা। আরুষের চোখে লাল আগুন, যেন থামানো যাচ্ছে না। ড্যাশ ড্যাশ ড্যাশ। অন্যদিকে মেহের গোডাউনের পেছনের ঝোপে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। আত্মরক্ষার জন্য হলেও কাছে অস্ত্র রাখা উচিত ছিল। সব কাজ শুধু বুকের পাটা দিয়ে তো হয় না। দূর থেকে আরুষকে হেঁটে আসতে দেখে মেহের। রক্ত লেগেছে টি শার্টে, হাত ছুঁয়ে ছুটে গেছে গুলি। সেখান থেকে রক্ত ঝরছে। মেহের ছুটতে যায় আরুষের কাছে। সারা গায়ে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, আপনার লাগেনি তো? রক্ত জামাই, আপনার লেগেছে? আরুষ গালে হাত রাখে, স্বাভাবিক ভঙ্গিতে বলে, কিচ্ছু হয়নি, পুলিশকে কল করেছি, সবাই ধরা পড়বে, চিন্তা করো না। আরুষ গাড়ির কাছে এসে দরজা খুলে বসে। শ্বাস কিছুটা ভারী। মেহের উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? কণ্ঠে আশঙ্কা, স্নেহ মিশে আছে। আরুষ চাপা হিংস্র কণ্ঠে বলে, তুমি অক্ষত আছো তাই ঠিক আছি। আল্লাহর কসম, তোমার দিকে কেউ তাকানোর সাহস করলে কলিজা ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। মেহের শক্ত করে আরুষের হাত চেপে ধরে। শান্ত হন, প্লিজ। আন্ডারস্কোর। চাকরিটা ছেড়ে দাও, মেহের যান। কেন? প্রশ্ন করে ব্যান্ডেজে মনোযোগ দেয় মেহের। এত রাতে ডাক্তার কোথায় পাবে, আপাতত জখমের রক্ত বন্ধ করতে হবে। আরুষ কঠিন সুরে জবাব দেয়, তোমার তো স্বপ্ন ছিল রেস্তোরাঁ খোলার। সেই স্বপ্ন পূরণ করো। জার্নালিজম তোমার জন্য নয়। কেন নয়? মেহেরের কণ্ঠে দৃঢ়তা। এই পেশা তোমার বাবার মৃত্যুর কারণ ছিল মেহের। তুমিও সেই পথেই হাঁটছ। কাজটা খুব রিস্কি। আপনার চোখে ভয় একদমই মানাচ্ছে না মিস্টার শেখ। মেহের মৃদু হেসে বলে। আরুষ থেমে যায়। চোখ দুটো লালচে, গলার স্বর নিচু, কিন্তু তাতে বিষ মিশে আছে। ভালোবাসা যদি ভয় হয়, তবে তুই আমার সবচেয়ে বড় আতঙ্ক। কেন বুঝিস না মেয়ে, তোর যদি কিছু হয়ে যায়? এক মুহূর্ত চুপ থেকে হিংস্রভাবে গর্জে ওঠে আরুষ। জাহান্নাম বানিয়ে দেব দুনিয়াটাকে। মেহের আরুষের হাত খামচে ধরে, কাপা গলায় বলে, আমাদের ছেলের কথা ভাবুন। আর না, প্লিজ। আমরা অনেক সাফার করেছি। আর পারবো না আমি। দয়া করুন। আরুষের চোখের তীব্র তেজটা এখনো কমেনি। সে ক্ষীণ স্বরে বলে, ছেলেকে পৃথিবীতে এনেছিলাম শুধু তোকে আটকে রাখতে। ছেলের জন্য আমি বদলাইনি, তোর জন্য বদলেছি। তুই যদি না থাকিস, তাহলে আমার কিসের ভালো হওয়া? সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। কিছু না বলে মেহের ওকে শক্ত করে জড়িয়ে ধরে। কণ্ঠ নরম করে বলে, কিচ্ছু হবে না আমার। আপনি আছেন তো, আপনি আমায় সামলাবেন। প্লিজ আর জেদ করবেন না। নৌশাদ হোসেনের করা ভুলগুলো আমি শুধরে দিতে চাই মিস্টার শেখ। পৃথিবীটা আজ বিভীষিকায় পরিণত হয়েছে। অথচ সত্য বলার মতো মানুষের বড় অভাব। আমি সেই সত্য তুলে ধরতে চাই, প্রয়োজনে প্রাণ দিয়েও। আপনি বাধা দিবেন না, প্লিজ। আরুষ গভীর দৃষ্টিতে তাকায়। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলে, ঠিক আছে, কিন্তু এক শর্তে তোমার সঙ্গে সব জায়গায় আমি যাব। নয়তো আমার লোক যাবে। এর অন্যথা হলে চাকরি ভুলে যাও। শুনবো, সব শুনবো আমি। বালের চাকরির চক্করে আমার বাসর পণ্ড। বালের বাসর করব আমি। উদ্ধৃতি চিহ্ন। বলেই রাগে গজতে গজতে সোফায় লাথি বসায় আরুষ। মেহের আরও শক্ত করে স্বামীর বুকে মুখ গুজে নেয়। ক্ষীণ স্বরে বলে, ভোর হতে এখনো ঘণ্টাখানিক বাকি। এ কথার মানে খুব পরিষ্কার। আরুষের রাগ, বিরক্তি, বিষাদ সবকিছু গলে জল হলো মুহূর্তেই। ঠোঁটে খেলে গেল শান্তির হাসি। প্রথমেই মেহেরের জিন্সের পকেট থেকে মোবাইল ফোন বের করে মোবাইল সুইচ অফ করে দেয় সে। যত নষ্টের মূল এই মোবাইলটা। ভোরের আলো ফুটেছে চারপাশে। রাতের অন্ধকার পেছনে ফেলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সূর্যোদয়ের কোমলাভা। ঘরের ভিতর গোলাপ ও চন্দনের হালকা সুবাস। বাসর রাত কাটিয়ে নামাজ পড়ে জনে পাশাপাশি ঘুমিয়েছিল। ঘুমের চাদর গভীর তৃপ্তি আর প্রশান্তিতে শরীর মন ঢেকে রেখেছিল। সকালে প্রথমে মেহেরের ঘুম ভাঙে। ঘড়ির কাঁটা তখন মাত্র 6টা ছুঁই ছুঁই। চোখ খুলেই পাশে তাকিয়ে দেখে আরুষ গভীর ঘুমে। কুয়াশামাখা জানালার পাশে পর্দা নড়ছে হালকা বাতাসে। মেহের সাবধানে বিছানা ছেড়ে উঠে পড়ে, চুলগুলো হাতখোপা করে ওড়নাটা আরুষের পিঠের তলা থেকে টেনে নেয়। ফ্রেশ হয়ে নেমে আসে রান্নাঘরে। আধা ঘন্টার মাথায় আরুষও উঠে পড়ে।
দাঁত ব্রাশ করে একেবারে হলঘরে এসে বসে। পরনে হালকা ধূসর রঙাটি শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট। কোকড়া চুলগুলো এলোমেলো, চোখে ঘুমের ছাপ এখনো কিছুটা স্পষ্ট। মেহের কিচেন থেকে কফির মগ এনে ধরিয়ে দেয় তাকে। এই নিন আপনার কফি। আরুষ মগ হাতে নিয়ে কফিতে চুমুক দিতে দিতে হালকা হাসে। ফিরে আসে নিজের শয়তানি ফর্মে। বাহ, দিব্যি হেঁটে বেড়াচ্ছ। আমি ভাবলাম এবারেও 3টে সেলাই লাগবে। মেহের চোখ গোল করে তাকায়, মুখ ঝামটা দেওয়া গলায় বলে। অসভ্য। আরুষ হেসে ফেলে। তাই নাকি? ভেবেছিলাম তুমি বলবে, মিস্টার শেখ, প্লিজ আর একটু। আপনি। মেহের গাল ফুলায়, আপনার মুখে তালা লাগানো উচিত। আরুষ এবার ঠোঁটে বিশাল এক দুষ্টু হাসি ফুটিয়ে বলে। তো বলো, ডোজ অল্প ছিল না বেশি? ঠিকঠাক হজম হয়েছে তো? তুমি ইনাফেক্টিভ ছিলে। মনে হচ্ছে ডোজ সামান্য বাড়াতে হয়। উদ্ধৃতি চিহ্ন। চুপ। বেয়াদব লোক। আপনাকে ডিভোর্স না দিয়ে কিভাবে টিকে আছি, সেটাই বিস্ময়ের। আরুষ ঠোঁট কামড়ে হেসে ওঠে। তুমি ডিভোর্স দিলে আবার বিয়ে করে নেব তোমাকেই, এইবার 5টা সেলাই লাগার মতো ব্যবস্থা করব। চোখ মেরে। মেহের ভীষণই ক্ষেপে যায়। ফোঁস ফোঁস করে উঠে। আর একটা শব্দ বললে কিন্তু মগটাই মাথায় মারব। আমি মরলে বিধবা হবে না? কে আদর সোহাগ করবে? মেহের কিছু বলতেই যাবে ঠিক তখনই মেইন ডোরে কলিং বেল বেজে ওঠে। কাজের লোক এগোতেই, আরুষ চোখের ইশারায় থামায় তাকে। নিজেই দরজার দিকে পা বাড়ায়। মেহের দূর থেকে উকি দিয়ে দেখে একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন দরজার সামনে। মহিলাকে সবিনয়ে আপ্যায়ন করে আরুষ। মেহের কৌতূহলে কিছু বলার আগেই সে বলল। ইনি মিস জেনিফা, তোমার ক্যারাটে টিচার। আজ থেকে উনার কাছে তুমি ক্যারাটে শিখবে। মেহের থমকে দাঁড়ায় তাৎক্ষণিক। তার চোখে বিস্ময়, ক্যারাটে? আরুষ ঠোঁটে হালকা বাঁকা হাসি টেনে বলে। হ্যাঁ, শক্ত হতে হবে তোমায়। শুধু মুখে মুখে বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। মেহের ভালো করে মিস জেনিফাকে লক্ষ্য করলেন। খ্রিস্টান মহিলা দেখে বোঝা যাচ্ছে। তার গলায় ক্রস লকেট। বয়স প্রায় 45-এর ঘরে পৌঁছেছে বোধ হয়, তবুও তার চেহারায় এক ধরনের দৃঢ়তা। ছিপছিপে গরনের, গায়ের রং চাপা উজ্জ্বল বাদামি, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, যেন মানুষকে ভেদ করে দেখতে পারে। পরনে সাদা মার্শাল আর্ট গি, কোমরে কালো বেল্ট। চুল খোপা করে বাঁধা, আর মুখে স্থিরতা। তিনি মেহেরের দিকে তাকিয়ে হেসে বললেন। হ্যালো ইয়াং লেডি, তোমার হাজবেন্ড বলেছে তুমি খুব সাহসী, তবে সাহস ধরে রাখতে হলে শক্তিও চাই। মিস জেনিফা মেহেরকে তার মতন মার্শাল আর্ট গি দেন। মেহের পোশাক পাল্টে জেনিফার ম্যাডামের নির্দেশনায় ম্যানশনের পেছনের খোলা বাগানটায় যায়। মিস জেনিফা প্রথমে তাকে স্টান্স শেখায়। পা দুই দিকে ছড়িয়ে দাঁড়ানো, 2 হাত সামনে উঁচু। মেহের প্রথমে হোঁচট খায় কয়েকবার, ভারসাম্য রাখতে পারে না। কিন্তু প্রতিটা ভুল মিস জেনিফা ধৈর্য ধরে শুধরে দেন। 5বার পরে গিয়ে, 6ঠবারে মেহের দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়। আধ ঘন্টা প্র্যাকটিস চলল। গোটা দৃশ্য আরুষ চোখে গেঁথে নিয়েছে। শ্বেতপদ্মকে নিয়ে তার যে খুব ভয়। যদি কিছু হয়ে যায়। মিস জেনিফা তাকে প্র্যাকটিস করিয়ে চলে যান। যাওয়ার আগে বলে যান। তোমাকে শুধু শিখলে চলবে না, বিশ্বাসও করতে হবে তুমি পারো। আন্ডারস্কোর। ক্যারাটে প্র্যাকটিস শেষ করে মেহের যখন নিজে ঘরে ফিরল তখন শরীর ক্লান্ত, গা দিয়ে ঘাম ঝরছে। মাথার বেনি খুলে এলোমেলো চুল সামলাতে সামলাতে দরজা ঠেলে ঢুকল ঘরে। তবে ঢুকেই থমকে গেল প্রথমে। দাঁড়িয়ে আছে আরুষ। চোখে গভীর স্তব্ধতা, হাতে একটা ছোট বন্দুক, মেঝের দিকে তাক করা। মেহের চমকে উঠল, কণ্ঠ শুকিয়ে আসে। আবার বন্দুক? সব ফেলে দিয়েছিলাম, এটা কোথা থেকে এলো? আরুষ ঠান্ডা স্বরে বলে। বন্দুকটা তোমার জন্য বউ, লাইসেন্স করা আছো, চিন্তা করো না। তুমি খবর ছাপা মানুষ, তোমার গায়ে এক ফোঁটা বদনামের দাগ পড়তে দেব না। এখন এটা ধরো। মেহের কিছুটা পেছিয়ে যায়। আমি ক্যারাটে শিখছি, সেটাই যথেষ্ট। আরুষ এক পা এগিয়ে আসে। কণ্ঠে মিশে আছে আদেশ, উদ্বেগ, আরও অজানা কিছু। বোকা বোকা কথা বলো না। সেলফ ডিফেন্স করতে অস্ত্র লাগবে না? টেরোরিস্টদের ধরবে তুমি খালি হাত পা দিয়ে? দুদিন টিকতে পারবে না। দুনিয়া তোমার মতো সহজ নয় মেহের। হিংস্রতার সংজ্ঞা আমি জানি, তাই বলছি কথা শোনো নয়তো চাকরি ভুলে যাও। মিস্টার শেখ, আমি কখনো হাতে অস্ত্র তুলতে চাইনি, আমি কাউকে গুলি করে মারতে পারবো না। আমার দুহাত মোনাজাতে উঠে, মানুষ মারার পর এই হাতের দোয়া আল্লাহ গ্রহণ করবেন না। এত কিছু জানি না। যেটা বলছি করবে নয়তো চাকরি ছাড়বে। তুমি শখের বশে খুন করবে না। নিজেকে বাঁচাতে 100টা খুন করা জায়েজ। যুদ্ধ যেমন জায়েজ। মেহের দীর্ঘশ্বাস ফেলে বন্দুক তুলে নেয়। খুশি?
আমার উপর চালাও। মেহের চমকে উঠে চোখ বড় বড় করে। কেন? উদ্ধৃতি চিহ্ন। ভয় পাচ্ছ কেন? মনে আছে, একদিন আমার দিকে বন্দুক তাক করেছিলে। হাত কাঁপছিল তোমার। কাপা হাতে শট মিস হয় মেহেরজান। হাত কাঁপালে চলবে না। উদ্ধৃতি চিহ্ন। আপনাকে কেন মারব? আশ্চর্য লোক তো। রাবার বুলেট ঢুকানো আছে। চালাও, কিচ্ছু হবে না। কত গুলি খেয়ে বেঁচে আছি, তোমার গুলি খেয়ে মরব না, আর মরলেও সেটা স্বপ্নের মৃত্যু হবে। উদ্ধৃতি চিহ্ন। বাজে বকা আপনার বদ অভ্যাসে দাঁড়িয়েছে। বিরক্তিকর। উদ্ধৃতি চিহ্ন। দাঁতে দাঁত চেপে মেহের আরশের পেছনের ফুলদানিতে গুলি ছুড়ে। শট মিস হয়নি। উদ্ধৃতি চিহ্ন। আমার লক্ষ্য আপনি নন, ফুলদানি ছিল। উদ্ধৃতি চিহ্ন। ওহো, বিধবা হওয়ার এত ভয়? উদ্ধৃতি চিহ্ন। ভয় তো হয়ই, সব পেয়েও হারানোর ভয়। আপনি আর বন্দুক ছুবেন না। আমি পছন্দ করি না। হাতে যদি বারুদের গন্ধ পাই, সেদিন বুকে গুলি চলবে। উদ্ধৃতি চিহ্ন। হা হা হা। উদ্ধৃতি চিহ্ন। আরুষ ঘর কাঁপিয়ে হেসে ফেলল। ঠোঁট কামড়ে ধরে চোখ টিপে বলল, স্বামী হই তোমার, বড় কথা ভালোবাসো। রূপের আগুনে জ্বালাবে পোড়াবে, খুন তুমি করতে পারবে না। কারণ তুমি জানো, আমি মরলে তুমিও বাঁচবে না। আমার শূন্যতা গিলে খাবে তোমার অস্তিত্ব। উদ্ধৃতি চিহ্ন। বন্দুক হাতে ধরা অবস্থায় মেহের জড়িয়ে ধরে আরুষের গলা। বুকে মাথা রেখে নরম সুরে বলে, আপনি বললে আমি কঠিন হব, কঠোর হব, গুলি চালাবো, রক্ত ঝরাবো। কিন্তু আপনার হাতে আমি এক ফোঁটা রক্ত দেখতে চাই না, না নিজের না অন্যের। মনে থাকবে? মনে থাকবে জান। মুচকি হেসে আন্ডারস্কোর। মেহের আজ একটু তাড়াতাড়ি উঠেছে। চুলগুলো এলোমেলো করে বেঁধে, সাদা গোলাপি ছাপা একটা আরামদায়ক কামিজ পরে সে রান্নায় ব্যস্ত। চুলোর উপরে কড়াইতে আলু ভাজি। পাশের হাঁড়ি থেকে দুধের ভাপ উঠছে। এদিকে আরুষ তখন তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে, সাদা শার্ট আর কালো প্যান্ট পরছে। বেল্ট পরার সময় এক হাতে কফির কাপ তুলে চুমুক দেয়, তারপরই এক ঝটকায় থেমে যায় তার হাত। মুখ বিকৃত করে নিচের ঠোঁট চিবোতে চিবোতে বলেই ওঠে, মেহের মেহের, এটা কি বানিয়েছ তুমি? নিচে রান্নায় ব্যস্ত মেহের চমকে উঠে। সকাল সকাল আরুষ কেন চেঁচাচ্ছে? গ্যাস বন্ধ করে মেহের রান্না ফেলে ওড়নার আঁচল দিয়ে হাত মুছতে মুছতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। দরজার কাছে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? চিনির জায়গা লবণ দিয়েছ তুমি কফিতে। তেতোর সাথে নোনতা মেরে ফেলার নিয়ত। লবণ কেন দিব? চিনি দিয়েছি, মেহের একচোট বিরক্তি নিয়ে বলে। খেয়ে দেখ। মেহের ভেতরে ঢুকে কফিতে এক চুমুক দিয়ে মুখ কিরমির করে বিষাদে। উফফো, সরি মিস্টার শেখ, আমি একদম খেয়াল করিনি। আমি এক্ষুনি আরেক কাপ বানিয়ে আনছি। আরুষ ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, দাঁড়াও, লাগবে না। তোমার ঠোঁটের স্বাদ পেয়েছে, হতে পারে নোনতা থেকে মিষ্টি হয়েছে। তুমি নিজে হাতে বিষ দিলেও অমৃতের স্বাদে খাবো। এটা তো সামান্য কফি। মেহের চোখ বড় করে বলে, এক বাচ্চার বাপের মুখে এসব রংঢং মার্কা কথা মানায় না। আরুষ ভুরু উঁচিয়ে রসিকতা করে, রংঢং না করলে দুই বাচ্চা হবে কি করে? এবারের আবদার আমার একটা ছোট্ট শ্বেতপদ্ম চাই। একদম আমার তেজস্বী বউয়ের মতো। বাজে না বকে কাজে যান। দেরি হয়ে যাচ্ছে। রাতে সুন্দর করে সেজে আমার অপেক্ষা করবে বউ। উদ্ধৃতি চিহ্ন। কেন? আজ আবার বাসর যাপন করব। আয়েশের একটা বোন লাগবে। চোখ মেরে ঈশ্বর, শখ কত। আমার এখন লাগবে না। সরুন তো। তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না মেয়ে। কারণ রোমান্সে কোনো কম্প্রোমাইজ আরুষ করবে না। বলতে বলতে মেহেরকে কোলে বসিয়ে নেয় আরুষ। এমন সময় রুহুল শেখ আসতেই মেহের ছিটকে সরে লজ্জায় পালালো। এদিকে রুহুল শেখ লজ্জায় মুখ লাল করে দাঁড়িয়ে আছে। আরুষ কোমরে হাত রেখে রাগী সুরে বলে, তোমার কোন কাজকাম নেই বাপ? মীর জাফরের মতো সারাক্ষণ আমার রোমান্সে বা হাত ঢুকিয়ে দাও। সাধে কি বলি, জ্যান্ত মহিলা দেখে বিয়ে করে নাও। চুপ করো বেয়াদব। সবকিছুর লিমিট থাকে। তুমি দরজা খুলে যাতা করবে আর আমি আসলেই দোষ? হ্যাঁ দোষ। তুমি আমার প্রাইভেসি সবসময় ঘেঁটে দাও। তোমার জন্যই নাতনি আনার ব্যবস্থা করতে চাইছি আর তুমিই বাগড়া দাও। ছিহহ। নবাবের শত্রুর অভাব নেই। একদিকে ঘষেটি বউ, আরেকদিকে মীর জাফর বাপ। শীঘ্রই পলাশির যুদ্ধ বাঁধবেই বাঁধবে। উদ্ধৃতি চিহ্ন। আরুষের কথার কোনো উত্তর না দিয়ে রুহুল শেখ গম্ভীর মুখে বললেন, আজ শুক্রবার, আজানের আগে ফিরে আসবে, মসজিদে তাবারকের ব্যবস্থা করা হয়েছে। দোয়া পড়া শেষে তোমার মায়ের কবর জিয়ারত করতে যাব। আচ্ছা, চলে আসবো। রেডি হয়ে আরুষ অফিসের উদ্দেশ্যে নিচে নামতেই আশ পিছু নিল। সরাসরি বাবার ঠ্যাং চেপে ধরে বায়না জুড়ে বসে, আমিও যাব বাবা।
চুপ করে বসে খাও। বাবা কাজে যাচ্ছে, ছোটরা সেখানে যায় না। আমি যাব মাম্মাম। ঘাড় কাত করে মায়ের দিকে তাকিয়ে। আশ। উদ্ধৃতি চিহ্ন। মেহের জোরেই ধমকে উঠে। ঠোঁট ফোলায় আশ। বাবার কাছে সে আহ্লাদে আটখানা, তবে মায়ের কাছে বিশেষ সুবিধা পায় না। মা খুব স্ট্রিক্ট, এদিক থেকে বাবা তার কাছে বেশি ভালো। আরুষ ছেলেকে কোলে তুলে নেয়। মাথা নেড়ে কাঁদতে বারণ করে, চোখ রাঙায় মেহেরকে। ছোট মানুষ না, সব সময় বকো কেন? আর একদিন আমার ছেলেকে ধমক দিলে খবর আছে। উদ্ধৃতি চিহ্ন। আপনার জন্য ও দিন দিন জেদি হয়ে যাচ্ছে। সব আবদার চট করে পূরণ করলে মাথায় চড়ে বসবে। উদ্ধৃতি চিহ্ন। চড়ুক, বেশ করবে চড়বে। তুমি কিচ্ছু বলবে না, যা হবে আমি দেখে নিব। চল বাপ, আজ আমরা ঘুরব। উদ্ধৃতি চিহ্ন। আশির চোখ খুশিতে ঝিলিক দিয়ে উঠে। ভীষণ এক্সাইটেড হয়ে বলে, সত্যি, 100 বার সত্যি। উদ্ধৃতি চিহ্ন। আশ মায়ের দিকে তাকিয়ে বাই বাই দেয়। আদুরে কণ্ঠে বলে, টাটা মাম্মাম, তুমি লাগ কলো না, আমি ঘুরেই চলে আসব। উদ্ধৃতি চিহ্ন। মেহের একটা কথারও উত্তর দেয় না। মুখ গম্ভীর করে তাকিয়ে থাকে। ছেলে চোখের আড়াল হতেই এক টুকরো হাসি খেলে যায় ঠোঁটে আলগোছে। ছেলেটা দুষ্টু হলেও এত আদর আদর যে রাগ করে থাকাই যায় না। আন্ডারস্কোর। নরম রোদে গোরস্থানটা যেন এক নিস্তব্ধ আবরণে ঢেকে আছে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, কোথাও একটা কাক ডাকছে। আশেপাশে কেউ নেই। ভেতরের গেট দিয়ে ঢুকে পড়ে রুহুল শেখ, আরুষ আর ছোট্ট আশ। আরুষের হাতে ধরে আছে আশ, যেন হাত ছাড়লেই বাবা হারিয়ে যাবে। রুহুল শেখের হাতে কিছু তাজা ফুল। মুখটা শান্ত, কিন্তু চোখে জমে থাকা বেদনার ছাপ স্পষ্ট। তিনি এগিয়ে গিয়ে থামলেন কবরের সামনে। কবরের পাশের পিলারে খোদাই করে লেখা আরিশা চৌধুরী। সাথে ঠিকানাও। আরুষ থম মেরে দাঁড়িয়ে রয়। বুকের ভিতরটা কেমন টনটন করে ওঠে। নিজের ছেলেকে মায়ের কবরের সামনে দাঁড় করিয়ে ধীরে ধীরে বলে, এই কবরটার নিচে ঘুমিয়ে আছে তোমার দিদুন। তোমার দাদুর ভালোবাসার মানুষ, আমার মা। আশ কৌতূহলে তাকিয়ে থাকে, ছোট্ট গলায় জিজ্ঞেস করে, মাটির নিচে দিদুনের বাড়ি? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। দিদুন আমাদের সাথে থাকে না কেন বাবা? উদ্ধৃতি চিহ্ন। আরুষ উত্তর দিতে পারে না। বলতে পারে না তার মা জীবিত নন। তার মস্তিষ্কে, মনে মা আরও জীবিত, প্রাণবন্ত। ঠিক এই কারণেই মাকে দাফন করতে আসেনি আরুষ, খাটলি কাঁধে নেয়নি। দাদু কাঁদছে কেন বাবা? আরুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কারণ দিদুন আর ফিরে আসবে না। দাদু তাকে খুব মিস করে। রুহুল শেখ ফুলগুলো রেখে দেন কবরের উপর। তারপর কবরের সামনে হাত তুলেন। আরুষও মাথা নত করে দাঁড়ায়, বাবার দেখাদেখি আশও তাই করে। কিছুক্ষণ নীরবতা। আরুষ মায়ের কবরের সামনে বসে, কান্না ভাঙা কণ্ঠে বলে, মা, তোমার নাতি এসেছে তোমায় দেখতে। দেখতে কেমন সে? দেখো আমিও কত বদলে গেছি। তুমি থাকলে খুব ভালো লাগতো মা। আমরা সবাই ভালো থাকার অভিনয় করি, তোমায় খুব মিস করি। পাশ থেকে আশ বলে ওঠে, বাবা কেঁদো না, আমি আছি তো। আরুষ ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে, মাথায় চুমু দেয়। তারপর মাটির দিকে তাকিয়ে বলে, ভালো থাকো মা, শান্তিতে ঘুমাও। রুহুল শেখ দোয়া শেষ করেন, তারপর লম্বা শ্বাস টেনে বলেন, চলো এবার। দাদুভাই অনেকক্ষণ খায়নি। তিনজনে গোরস্থান থেকে বেরিয়ে আসে। কিন্তু একবারও পেছনে ফিরে তাকায় না কেউ। কারণ পেছনে ফিরে তাকালে পিছুটান বাড়ে। বুকে যন্ত্রণা হয়। প্রিয়জন হারানোর যন্ত্রণায় ফিরে তাকানো মানে সেই বেদনাকে আবার বুকের ভেতর ঢুকিয়ে নেয়া। গোরস্থানটা আবারও নিস্তব্ধ ভুতুরে হয়ে যায়। কবরগুলো একলা পড়ে রয়, নীরবে ফিসফিসয় বলে, কবরে কেউ কারো সাথী হয় না। থাকতে হয় একা, খুব একলা। ড্যাশ 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 ড্যাশ। রাতের আকাশে আজ চাঁদ নেই। শুধু তারা ছড়ানো আকাশ আর হালকা ঠান্ডা হাওয়া। চারপাশে এক ধরনের নীরবতা, যেন প্রকৃতিও নিঃশব্দে কোনো কাহিনী শুনছে। দূরের গাছগুলো অন্ধকারে ছায়া হয়ে কাঁপছে, আর একটানা ঝিঝি পোকার ডাক কানে বাজছে। বেলকনির বাতিটা ঝিমিয়ে ঝিমিয়ে জ্বলছে, তাতে আলো আঁধারির খেলা। এমনই এক নিশুতি রাত, যেখানে শব্দ নয় স্পর্শ কথা বলে। অনুভব ব্যথাকে জড়িয়ে ধরে। মেহের চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। সাদা শাড়ির আঁচলটা হাওয়ায় উঠছে। পেছনে থেকে ধীর পায়ে এসে দাঁড়ায় আরুষ। গলা নামিয়ে জিজ্ঞেস করে, মিসেস শেখ আপনি বিজি আছেন? মেহের একবার তাকিয়ে হালকা হাসল। আপনার জন্য সবসময় ফ্রি। আরুষ একটু কাছে এগিয়ে এল। গলার স্বরটা গভীর হলো আরও। যেন আবেগে ভারী। একটু বিপদ আদর করতে চাচ্ছিলাম, আপনার পারমিশন আছে?
মেহের হালকা ভ্রু কুঁচকে বলল, আমি কেন? আপনার সুজির কাছে যান। এই একটা কথাই আরুষকে স্তব্ধ করতে যথেষ্ট ছিল। চোখের তারায় অভিমানের মেঘ জমল। গলা নামিয়ে বলল, তুমি আজও আমায় মাফ করনি, না? সেদিন তাহলে বাঁচালে কেন? মরতে ছেড়ে দিতে। মেহের মুখ ঘুরিয়ে তাকালো, ঠোঁটে এক চাপা হাসি। উফ, মজা করেছি তো বাবা। আপনিও না। জীবনে সবাইকে সেকেন্ড চান্স দেওয়া উচিত। আগে ভাবতাম আপনি আমায় ডিজার্ভ করেন না। কিন্তু এখন বুঝি, আমি আপনার জন্যই সৃষ্টি হয়েছি। অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন ছিল। নয়তো অন্ধকারে কখনো আলো জ্বলে না। একটু থেমে, গলায় কোমলতা ঢেলে বলল, আপনি শাস্তি পেয়েছেন নিজের উপলব্ধি থেকে, দহন থেকে, অনুতাপ থেকে। অনুতাপের চেয়ে বড় শাস্তি পৃথিবীতে হয় না। আপনার অনুতপ্ততা আমার মন গলিয়েছে মিস্টার শেখ। এরপরও যদি ক্ষমা না করি, তবে আমি স্ত্রী হওয়ার যোগ্য নই। আপনি মাটির গর্ভে হারিয়ে যেতেন কিংবা আবারও অন্ধকারে। আমি আপনার হাত ছাড়তে পারিনি, তাই পারবও না। কিন্তু সাবধান, আর কোনো অপরাধ নয়। আরুষ চোখ ঘোলা, ঠোঁটে কৃতজ্ঞতার হাসি। সে আকাশে উঠা চাঁদের দিকে তাকিয়ে বলল, আল্লাহকে অশেষ শুক্রিয়া, তোমায় আমার কাছে পাঠিয়েছেন। নয়তো আমার মতো নাস্তিকের ভাগ্যে শান্তি কখনো মিলত না, কখনো না। ড্যাশ 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 ড্যাশ। রাত আরও গাঢ় হয়েছে। আকাশে তারারা যেন নিভে যেতে চায়। হাওয়ার গতি কমেছে, কিন্তু ঠান্ডা হাড়ে কাঁপন ধরানোর মতো। ঘরের ভেতরে সবকিছু নীরব, নিস্তব্ধ। বারান্দার পর্দাটা ধীরে ধীরে নড়ছে, বাতাসের হালকা ধাক্কায়। গায়ে কমফোর্ট জড়িয়ে মেহের ও আশ ঘুমিয়ে পড়েছে। মুখে প্রশান্তির ছায়া। আরুষ পাশেই জেগেছিল, ল্যাপটপে কিছু করছিল। হঠাৎ মোবাইল ভাইব্রেশনে কেঁপে উঠল। সে ধীরে, নিঃশব্দে মোবাইলটা হাতে তুলে নেয়। চোখ রাখে স্ক্রিনে, নামটা দেখে ঠোঁটে একরাশ রহস্যের হাসি খেলে যায়। মেহেরের মুখের দিকে একবার তাকায়। ঘুমাচ্ছে সে, নিশ্চিন্তে। সাবধানে উঠে গিয়ে বারান্দায় চলে আসে। বাতাস তার চুলে এলোমেলো খেলা করে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে সে, তারপর কল রিসিভ করে। আরুষ গলা নামিয়ে, ঠান্ডা অথচ ব্যঙ্গাত্মক স্বরে বলে, কেমন আছিস? বিয়েশাদি করেছিস? বাকিদের কি খবর? ওপাশ থেকে রায়হানের কণ্ঠ ভেসে আসে, কেঁপে কেঁপে। না স্যার, বিয়ে করিনি। আপনি নেই। কিচ্ছু ভালো নেই স্যার। আমাদের গোটা গ্যাং ছিটকে মাটিতে পড়েছে। আপনি আর ফিরবেন না, স্যার? আরুষ ঠোঁটে বাঁকা হাসি টেনে নেয়, চোখে খুনে দীপ্তি। জঙ্গলের বাঘকে দেখেছিস শিকার না করে থাকতে? শিকার না করলে বাঁচব কি করে? উদ্ধৃতি চিহ্ন। স্যার, একটা ইনফরমেশন দিতে কল করেছি। উদ্ধৃতি চিহ্ন। বল। উদ্ধৃতি চিহ্ন। ধর্ষক। উদ্ধৃতি চিহ্ন। আরুষের চোখের তারা লাল হয়ে ওঠে, কণ্ঠে আরেকটা রূপ ফোটে, ভয়ঙ্কর, রক্তপিপাসু রূপ। টর্চার সেলে তুলে নিয়ে আয়। কাজ হলে ইনফর্ম করবি আমায়। উদ্ধৃতি চিহ্ন। আরুষের কণ্ঠ যেন অন্ধকার ফাটিয়ে বের হওয়া কোনো অশরীরী হুঙ্কার। নিঃশব্দ রাতকে খানিকটা কম্পিত করে তোলে। বেলকুনির রেলিংয়ে দাঁড়িয়ে থাকা সেই পুরনো আরুষ, এ যে অন্ধকার থেকে উঠে এসেও শিকার ধরা থামায়নি, থামবেও না। কখনো না। ড্যাশ 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 ড্যাশ। সকালের যাবতীয় কাজ, এক্সারসাইজ, প্র্যাকটিস মিটিয়ে বারান্দায় পত্রিকা হাতে বসেছে মেহের। রোদ ঝলমল চারপাশ। বাতাসে রোদের তাপ অনুভূত হচ্ছে। খবরের কাগজে বড় করে হেডলাইন লেখা। গতকাল সন্ধ্যায় পদ্মার পাড়ে মিলেছে একটি লাশ। লাশের লিতারা চিহ্ন অঙ্গ কাটা। শরীরে লেখা, ধর্ষণ করলেই লিতারা চিহ্ন অঙ্গ কাটা যাবে। মেহেরের ভ্রু কুঁচকে গেল। ঠোঁট শুকিয়ে আসছে। হঠাৎ যেন বুকে জমে থাকা কোনো পুরনো স্মৃতি খোঁচা দিয়ে উঠে এলো। প্রায় 2.5 বছর আগের ঘটনা মাথায় ঘুরপাক খাচ্ছে। অনিমার কেসটা। আরও সেভাবেই 3 জন ধর্ষকের লিঙ্গ কেটে ফেলেছিল। ফেলে দিয়েছিল লাশ লোকালয়ে। সে কি আবারও? মেহের অজান্তে ঘেমে উঠল। হাতে ধরা কাগজটা কাঁপছে। সে আর দেরি করে না। ছুটে যায় ভিতরের দিকে। আরুষ তখন খোলা বারান্দায় জিম করছে, ছেলেকে নিয়ে মজা করছে। ঘামভেজা শরীরে কোয়ার্টার প্যান্ট পরে আশকে কাঁধে তুলে পুশ আপ করছে। খুশিতে চিৎকার করছে। সোনা, দাদুর কাছে যাও। দাদু একলা আছেন। মেহেরের কণ্ঠ কোমল, কিন্তু জোরালো। আশ প্রশ্ন করেনি, সে মা ভক্ত বাচ্চা। খুব অনুগত মায়ের। ভয় নাকি সম্মান বোঝা যায় না, তবে মেহের যা বলে সে লক্ষ্মী ছেলের মতো এক বাক্যে তাই করে। কেবল মায়ের চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে দাদুর কাছে চলে যায় আশ। মেহের বারান্দার দরজা বন্ধ করে দেয়। গিয়ে দাঁড়ায় আরুষের সামনে। আরুষ ভ্রু কুঁচকায়। তারপর ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে,
কি ব্যাপার জার্নালিস্ট ম্যাডাম, ছেলেকে বের করে দিয়ে দরজা লক করছেন? আমি কিন্তু মনে মনে এখনো ভার্জিন। উদ্ধৃতি চিহ্ন। সিরিয়াস মুডে ঠাট্টা করবেন না। মেহের গম্ভীর কণ্ঠে বলেই পত্রিকা ছুড়ে দেয় আরুষের দিকে। এটা কি আপনার কাজ? আমি হ্যাঁ অথবা নাই উত্তর চাই। উদ্ধৃতি চিহ্ন। আরুষ বনিতা না করে বলল, হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। এক মুহূর্তে মেহেরের মুখ শুকিয়ে আসে। চোখে দেখা দেয় আতঙ্ক, শরীরটাও যেন কেঁপে ওঠে। তার মানে আপনি ভালো হননি? সবটা মিথ্যে ছিল? আপনার অনুশোচনা, আপনার বদল, আমার প্রমিস সব মিথ্যে মিস্টার শেখ? আরুষ চোখ নিচু করে, তারপর শক্ত স্বরে বলে, ভালো হয়েছি। ওয়েপন ছেড়েছি, স্মাগলিং ছেড়েছি, খুন ব্ল্যাকমেইল সবকিছু ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য। কিন্তু ধর্ষককে ছাড়তে পারবো না। আমি ভালো হয়েছি মেহের, ভুলে যাইনি। ভুলিনি কিভাবে আমার মা শেষ হয়েছে। কিভাবে আমি শেষ হয়েছি, বাবা পাথর হয়ে গেছে। আমি কিচ্ছু ভুলতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। আপনি একজন, সমাজে ধর্ষক অহরহ, কতজনকে মারবেন আপনি একা? মেহেরের কণ্ঠ কেঁপে উঠছে। একজন মরলে একটা তো কমবে, 100তে একজন তো ভয় পাবে। তুই আমায় আজীবন ধর্ষক বলে খোঁচা দিতে পারিস, তুই আমায় যেকোনো সময় যেকোনো মুহূর্তে মেরে ফেলতে পারিস। সত্যতে তো আমিও তোর ধর্ষক। মনে হলে আমার বুকে যন্ত্রণা হয়। নিজের প্রতি ঘৃণা হয়। আমার জীবনে এই একটা পাপের জন্য আমি সবচেয়ে বেশি জ্বলেছি। জোর করে শরীর আদায় করা জঘন্য পাপ। যে পাপের স্বাদ পেয়ে আমি অনুতপ্ত হয়েছি তা অন্য কেউ করুক আমি চাই না। আমি শুধরে গেছি, কিন্তু কিচ্ছু ভুলিনি। তাই বলছি, যে কলিজা ধর্ষণের পরেও শক্ত থাকে, সেই কলিজা না ছিঁড়ে আমার শান্তি নেই। ধর্মেও বলা আছে ধর্ষককে লোক সম্মুখে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ। তোর সুশীল সমাজ পেরেছে এভাবে কাউকে শেষ করতে? আইন নরবরে বাংলাদেশে। মেহের স্তব্ধ, কিছু বলতে গিয়েও থেমে যায়। আরুষ চোখে এক প্রকার অন্ধ ক্রোধ নিয়ে বলে, আমি আবারও বলছি, স্মাগলিং ছেড়েছি, কিন্তু গুলি চালানো ভুলিনি। তুই যদি চাস আমায় থামাতে তাহলে গুলি চালা, ফুটো করে দে হৃৎপিণ্ড। আমি শান্তি পাব। কিন্তু যতদিন আমি বেঁচে আছি, যতবার কানে খবর আসবে কোথাও কেউ কারো শরীর ছিঁড়েছে, আরুষ শেখ থাকবে, নাইট শ্যাডো গ্যাং যাবে। হিংস্র হবে গ্যাং লিডার। আফসোস, সবাই আরুষ শেখের মতো অনুতপ্ত হয় না। হলে তাকে পশু নিধন করতে হতো না। উদ্ধৃতি চিহ্ন। এটুকু বলে সে পেছনে ফিরে দরজা খুলে বেরিয়ে যেতে উদ্যত হয়। যাওয়ার আগে আগে ঠোঁটে আসা শেষ কথাটুকু ছুড়ে দিয়ে যায়। কথা দিয়েছি বন্দুক ধরব না, রক্ত ঝরাবো না। আরুষ কথা রাখতে জানে মেহেরজান। প্রয়োজনে মরে যাব কিন্তু বন্দুক তুলব না, কাউকে আমি নিজে হাতে মারব না। কিন্তু তোর দিকে কেউ যদি হাত বাড়ায়। আরুষ চলে যায়। কথাটুকু যদিও শেষ করেনি তবুও তা কল্পনা করে মেহেরের শরীর কাঁপে। দম আটকে আসে। কোথাও একটা খুব ভয় কাজ করে তার। এই পুরুষের হিংস্রতা, উন্মাদনা তার সুখের সংসার শ্মশানে না পরিণত করে। এই পুরুষকে আটকানোর আর কোনো অস্ত্র মেহেরের কাছে নেই। সে এবারে সত্যি ভীষণ ক্লান্ত। সময় গড়িয়েছে, কেটে গেছে আরও 5টা বছর। এই 5 বছরে অনেক কিছু বদলেছে। সবার বয়স বেড়েছে। 4.5 বছর আগে আয়েশা খন্দকার সুইসাইড করেছে, মৃত্যুর আগেও সে জীবন যন্ত্রণার স্বাদ পেয়েছে, এমনকি মৃত্যু পরেও জাহান্নামের আগুনে জ্বলার মতো ব্যবস্থা করেছে নিজের। আত্মহত্যা করে পোড়াপারে কেউ শান্তি পায় না। আশ এবার ক্লাস 2তে উঠেছে। মেহেরের মায়ের বয়স আরও বেড়েছে। কেয়ারটেকার ভালোভাবে যত্ন করে না, এছাড়াও মাহির বয়স 23-এ পড়েছে। তাই দেখে শুনে গরিব ঘরের মেয়েকে মেহের ভাইয়ের জন্য বউ করে এনেছে। নব দম্পতি খুব সুখে শান্তিতে সংসার করছে। আরুষ পুরোদমে ব্যবসা সামলায়। টর্চার সেলে যাতায়াত কম হয়, কোনো কুলাঙ্গার ধরা পড়লে মাঝে মাঝে শাস্তি দিতে যায়, কখনো বা মোবাইলে নির্দেশনা দেয়। মেহেরকে দেওয়া কথা সে আজও ভাঙেনি। নিজে হাতে একটা খুনও করেনি। মেহেরও এখন খুব ব্যস্ত থাকে। 8 ঘন্টা অফিস সামলে বাড়ি ফিরেও শান্তি নেই, হোম ওয়ার্কগুলো করতে হয়। সাথে ছেলেকে পড়ানো, সংসার সামলানো তো আছেই। কষ্ট হলেও হাসিমুখে মেহের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। সবাই ভালো থাকলেও অনিমা আবিরের জীবনের চিত্র অবশ্য ভিন্ন। রান্নাঘরের কোনায় বিষণ্ণ মুখে সবজি কাটছিল অনিমা। চোখে মুখে একরাশ ক্লান্তি, এক গভীর শূন্যতা যেন চেপে বসেছে তার উপর। তার মুখে যে বিষাদ খেলে যাচ্ছে, তাতে মায়া না করে উপায় থাকে না। অথচ আশ্চর্যের বিষয় আবির যেন কিছুই টের পায় না। কিংবা টের পেলেও দেখার ভান করে না। একবারও তাকিয়ে দেখে না অনিমার মুখে জমে থাকা অগাধ মায়া, নীরব চাওয়া কিংবা অব্যক্ত আরতি। হ্যাঁ, আবির আর অনিমার বিয়ের আজ প্রায় 1 বছর পূর্ণ হতে চলল।
এই বিয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল মেহের। সেই একদিন আবিরের মা কে প্রস্তাব দিয়েছিল অনিমার সঙ্গে আবিরের বিয়ে হোক। প্রথম প্রতিক্রিয়াই ছিল ঘৃণার। মেহেরের ফুপু গর্জে উঠেছিলেন, ধর্ষিতা মেয়েকে ঘরের বউ করব? আমার ছেলে কি পানিতে পড়েছে? মেহেরকেও সেদিন কম অপমান সইতে হয়নি। কিন্তু ঠিক 1 মাসের মাথায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা যেন বদলে দিল সবকিছু। থানায় যাওয়ার পথে আবিরের জিপকে মুখোমুখি ধাক্কা দেয় একটি ট্রাক। প্রচণ্ড আঘাতে 6 মাসের মতো বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আবির। আর সেই দুর্ঘটনায় তার জীবনকে এক নির্মম রসিকতায় মোড় নেয়। ডাক্তাররা জানান, সেই অ্যাক্সিডেন্টে আবির আজীবনের জন্য বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আবিরের মা তখন ছেলের বিয়ের জন্য মরিয়া। বয়স 30 পেরিয়ে গেছে, অথচ ছেলের বিয়েতে কোনো আগ্রহ নেই। আবির যে কোনোদিন বাবা হতে পারবে না তা সে পাত্রীপক্ষের কাছে লুকায় না। ফলস্বরূপ আবিরের সাথে কেউ মেয়ে দিতে নারাজ। এত ভালো ছেলে সে, অথচ একটা অ্যাক্সিডেন্ট তার জীবনটা খুঁত করে দিয়েছে পুরোদমে। তাতেও অবশ্য আবিরের মাথা ব্যথা নেই, কারণ ভালোবাসাকে হারিয়ে আবির বিয়ের স্বপ্ন দেখাও বন্ধ করে দিয়েছে। থাক না মেহের সুখে, ওর সুখের সংসার দেখেই না হয় কেটে যাক বাকি জীবনটা। কি হবে বিয়ে করে, যদি বউকে ভালোই না বাসতে পারে? আবির ভাবে, যদি ভালোই না বাসতে পারি, তবে আরেকটা মেয়েকে কেন বঞ্চিত করব জীবনের সবচেয়ে প্রিয় অনুভূতি থেকে? শুধু শুধু আরেকটা মেয়ে কেন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে? আবির স্পষ্ট জানিয়ে দেয়, সে আর বিয়ে করতে চায় না। কিন্তু আবিরের মায়ের কান্নাকাটি আর জেদ আকাশচুম্বী হয়ে ওঠে। শেষমেশ ভালো পাত্রীর অভাবে অনিচ্ছা সত্ত্বেও আবিরের মা রাজি হয়ে যান অনিমাকে ঘরের বউ করে আনতে। অনিমার অবশ্য মা হওয়া বা না হওয়া নিয়ে সমস্যা নেই। সেও আবিরের মতন বিয়ে থেকে পালিয়ে বেড়ায়, তার জন্যও বিয়ে বিষয়টা কিছু কম বিষাক্ত নয়। সে চায়নি বিয়ে করতে, চায়নি নিজের অতীতের বিষ্ঠা নিয়ে আর কারো জীবনে প্রবেশ করতে। কিন্তু পরিবার তাকে ছাড় দেয়নি। কিন্তু পরিবারের চাপে বিয়েটা তাকে করতেই হয়। সমাজ, দায়িত্ব আর অবহেলার ভারে নুয়ে বিয়ের পিঁড়িতে বসেছিল সে। কেউ কোনো প্রত্যাশা নিয়ে বিয়ে করেনি একে অপরকে। কেবলই পরিবারের চাহিদা মেটাতে বিষাক্ত জীবনের সাথে এর একটা জীবন জড়িয়ে জ্বালা বাড়িয়েছে। উভয়ই জানে, এই সম্পর্ক নিঃস্ব, নিস্তরঙ্গ। তাদের সম্পর্কের মাঝে নেই কোনো আশা, নেই কোনো আবেগ। শুধু দুটি জীবন, দুটি বোবা যন্ত্রণা একই ছাদের নিচে পাশাপাশি হাঁটছে, অথচ একে অপরের থেকে আলোকবর্ষ দূরে। ড্যাশ ড্যাশ ড্যাশ। ডাইনিং টেবিলে ধীর পায়ে এসে বসেছে আবির। পুলিশের ইউনিফর্মে তার গম্ভীর চেহারায় চাপা দায়িত্ববোধের ছাপ। সামনে রাখা প্লেটে চামচ তুলে নিতেই চোখ গেল অনিমার দিকে। কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে খাবার তুলে দিচ্ছে সে। চোখের পলকে একবারও আবিরের দিকে তাকায়নি। মুখে অদ্ভুত এক অনুপস্থিতি, হয়তো কোনো শূন্যতা। আবির খেয়াল করল, করেই জিজ্ঞেস করল, কিছু হয়েছে আপনার অনিমা? উদ্ধৃতি চিহ্ন। আপনি, শব্দটা যেন একখানা প্রাচীর। সময় পথ পেরিয়েও আজও আপনি সম্বোধনের দেয়াল ভাঙেনি। সেই প্রথম থেকে আজ অবধি আপনি ডাকখানার মতোই, তাদের সম্পর্কেও যেন বিশদ দূরত্ব। অনিমা একরাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না। উদ্ধৃতি চিহ্ন। আবির থেমে রইল এক মুহূর্ত। কিছু না, আসলেই না? মানে, আপনার মুখটা আজ একটু অদ্ভুত লাগছে। চেহারায় যেন। কথা শেষ হওয়ার আগেই অনিমা হঠাৎ বলল, আপনি আদৌ খেয়াল করেন আমায়, আবির? উদ্ধৃতি চিহ্ন। শব্দগুলো নরম, অথচ বেশ তীব্র। কণ্ঠে একটুখানি অভিমান, একরাশ অব্যক্ত ক্ষোভ ও বুক ব্যথা। আবির চুপ করে গেল। খুঁজে পেল না কোনো শব্দ, কোনো ব্যাখ্যা। সে কি সত্যিই কখনো খেয়াল করেছে এই মেয়েটাকে? স্ত্রী হিসেবে? সে তো শুধু এক বাধ্যবাধকতা। চুপ করে চামচটা রেখে উঠে পড়ল অনিমা। চোখে মুখে ক্লান্তি, অথচ অভিমানের জাল টেনে রেখেছে। আবির পিছন থেকে ডেকে উঠল, আপনি খাবেন না? উদ্ধৃতি চিহ্ন। পেছনে না ঘুরেই, স্বর নরম অথচ দূরে সরিয়ে দেওয়ার মতো, অনিমা বলল, খিদে নেই। উদ্ধৃতি চিহ্ন। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। নিজের ঘরের দিকে চলে গেল নিঃশব্দ পায়ে। আবির স্থির হয়ে বসে রইল টেবিলে। নিস্তব্ধতা যেন ঘিরে ধরল চারপাশ। এই বাড়ির প্রতিটা দেয়াল, প্রতিটা আসবাবের মধ্যে জমে আছে একটা চেপে রাখা নিঃস্ব জীবন। আর অনিমা? সে চলে গেল নিজের ঘরে, নির্জন এক কোণায় কিছুটা সময় একা কাটাতে। এই বাড়িতে কেউই যে তার আপন নয়। না শ্বশুর পছন্দ করেন, না শাশুড়ি। সবাই তাকে শুধু একটা বোঝা হিসেবেই দেখে। কলঙ্কিনী নারী কিনা। আর স্বামী তো বউ হিসেবে স্বীকারই করে না। এমন ছন্নছাড়া বিষাদগ্রস্ত সংসার তো অনিমা চায়নি কখনো। একটা আশ্রয় চেয়েছিল, একটু ভালো থাকা। কিন্তু কেন জানি ভাগ্যের পরিহাসে সেইটুকু সামান্য চাওয়াও অধরাই রয়ে গেল।
কখনো কারো ক্ষতি করেনি সে, একটু ভালো থাকা তবে কেন তার ভাগ্যে জুটল না? অনিমা চলে যাওয়ার পর টেবিল জুড়ে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। আবির বসে থাকলো কিছুক্ষণ চোখ তার প্লেটের দিকে, কিন্তু মন যেন কোথাও হারিয়ে গেছে। হঠাৎ উঠে দাঁড়ালো, প্লেটটা হাতে নিয়ে ধাপে ধাপে এগোলো অনিমার ঘরের দিকে। দরজাটা আধখোলা করে ভিড়িয়ে রাখা, জানালা গলে আসা সকালের রোদহীন আলো ঘরটাকে আলোকিত করে রেখেছে। অনিমা জানালার ধারে বসে আছে, মাথা নিচু, কাঁধ হালকা কাঁপছে। কোনো শব্দ নেই, তবু কান্না ঠিকই বোঝা যায়। শব্দহীন সেই কান্না যেন সমস্ত ঘরটাকে ভার করে রেখেছে। আবির থেমে গেল কিছু দূরে দাঁড়িয়ে। এই দৃশ্যটা সে আগে কখনো দেখেনি। হয়তো দেখার প্রয়োজন মনে করেনি। হয়তো অনিমা কখনো প্রকাশ করেওনি এভাবে। প্লেটটা ধীরে ধীরে সে পাশে রাখা ছোট টেবিলটায় রাখল, শব্দ না করেই। তারপর ক্ষীণ গলায় বলল, খেয়ে নিন, আমি চলে যাচ্ছি থানায়। উদ্ধৃতি চিহ্ন। অনিমা মাথা তুলল না, চোখ দুটো ভেজা, কপালের চুলগুলো এলোমেলো। চেহারায় এমন এক কষ্ট, যা বলা হয় না, শুধু অনুভব করা যায়। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নরম গলায় বলল, আমি যদি কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন আমাকে। উদ্ধৃতি চিহ্ন। কথা মাঝপথে থেমে গেল, শব্দ খুঁজে পেল না সে। অনিমার কান্না যেন তার সমস্ত বাক্য গিলে নিচ্ছে। আবির আর কিছু না বলে পেছনে ফিরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। পায়ের ধ্বনি মিলিয়ে যাচ্ছিল শব্দহীন নিস্তব্ধতায়। ঠিক তখনই পেছনে থেকে ভেসে এল অনিমার কণ্ঠ, দ্রুত, ভাঙাচোরা, ভেতর চেরা কান্নার মতো। আমি ধর্ষিতা বলেই কি আমায় খুব ঘেন্না করে আপনার, আবির? তাই গ্রহণ করতে পারেন না? উদ্ধৃতি চিহ্ন। আবিরের পা থেমে গেল, যেন বুকের ভেতর তীব্র একটা ধাক্কা খেল। শ্বাস আটকে গেল কণ্ঠনালীতে। ঘরটা হঠাৎ কেমন অন্ধকার ঠেকল তার। আমি ওরকম মানুষ নই, অনিমা। আপনি ভুল ভাবছেন। কণ্ঠের কম্পনে যেন অনুতাপ ধরা পড়ে। ভুল ভাবছি? সত্যিই? উদ্ধৃতি চিহ্ন। চোখ তুলে তাকায় অনিমা, ভিজে দৃষ্টিতে। আমি আপনার বউ, আবির। আমাদের বিয়ে হয়েছে, শুধু কাগজে কলমে নয়, সামাজিকভাবে, ধর্মীয় রীতিতে। কিন্তু আপনি, একবারের জন্যও কি আমায় বউ বলে স্বীকার করেছেন? কখনো বউয়ের দৃষ্টিতে দেখেছেন? উদ্ধৃতি চিহ্ন। আবির চুপচাপ, তার চোখে অনুতাপ, অপরাধবোধ। মুখে কোনো শব্দ আসছে না। অবশেষে সে উত্তরে বলে, এক্সিডেন্টের পর, আমি ফিজিক্যালি ক্লোজ হতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মনে হয়, আমি আর স্বাভাবিক নই। অনিমা শান্তভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর একটা ক্লান্ত হাসি খেলে যায় তার মুখে। সেই হাসিতে কান্না লুকানো, কষ্ট লুকানো, অপমান লুকানো। বিয়ে মানেই শারীরিক সম্পর্ক নয়, আবির। আমি সেইটা মিন করিনি। একটু সম্মান, একটু সহানুভূতি, একটু পাশে থাকা আমার এসব প্রয়োজন ছিল। আপনাকে বলাটাই আমার ভুল হয়েছে। মাফ করবেন। আপনার সময় নষ্ট হলো। আপনি থানায় যান। দেরি হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। কণ্ঠে আর কোনো কাঁপন নেই, বরং এক বিষাদে ভরা শান্ত প্রবাহ। আবির কিছু বলতে যাবে, কিন্তু অনিমা পেছনে ফিরেই দ্রুত পায়ে চলে যায় বাথরুমের দিকে। আবির দাঁড়িয়ে থাকে, হাত দুটো অসহায়ের মতো ঝুলে থাকে পাশে। সে কোনো উত্তর খুঁজে পায় না। ঘরের বাতাসে জমে থাকে কেবল কান্নার গন্ধ আর একটা অজানা অনুশোচনা। আন্ডারস্কোর নিউজ চ্যানেলের হেড অফিসের ঘড়ির কাঁটায় সকাল সকাল 10:17 কাঁটায় ঠক ঠক শব্দ। ঘরের একপাশের বড় কাচের জানালায় আধখোলা পর্দার ফাঁক গলে রোদের কিরণ ছড়িয়ে পড়ছে কাঠের ডেস্কের ওপর। আলো ছায়ার খেলায় পরিবেশটা ভারী ভারী। কাচের ডেস্কে ছড়িয়ে ছিটিয়ে আছে নিউজ রিপোর্ট, একগাছি কলম, পানির বোতল, আর একপাশে রাখা একটি সাদা কফির মগ। ঘরের ভেতর জুড়ে থমথমে নিস্তব্ধতা। দূরের নিউজরুমের টুকরো আওয়াজ মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে। কিন্তু এখানে যেন শব্দগুলোও দমবন্ধ করে চুপ করে আছে। মেহের তার ডেস্কেই বসে, পরনে হালকা লেমন হলুদ রঙের তাঁতের শাড়ি, পরিপাটি আঁচল কাঁধে সাবধানে তোলা। হাতে সাদা ডায়াল ওয়াচ, চোখে পাতলা সাদা ফ্রেমের চশমা, চোখজোড়া কঠিন। ঠোঁট চাপা, চিবুক শক্ত করে ধরা, মুখে অসীম গাম্ভীর্য। গত 5 বছরের কঠোর পরিশ্রমের বিনিময়ে আজ সে নিউজ চ্যানেলের সবচেয়ে সিনিয়র জার্নালিস্ট। মেহেরের হাতে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ রিপোর্টের ফাইল। সে ধীরে খুলে, একবার গভীর নিঃশ্বাস নিয়ে শিরোনামের লাইনটা পড়ে। 18ই জানুয়ারি, রোজ মঙ্গলবার, ঢাকার আদাবর এলাকার শঙ্কর হাউজিং-এ 8 বছরের একটি শিশুকন্যা প্রতিবেশী দ্বারা খুন হয়েছে। তার ঠোঁট দুটো একটু কেঁপে ওঠে। চোখের কোণে যেন রাগ জমে আছে, কান্নার মতো কিন্তু কান্না না, বরং এক ধরনের দহন। রাধা সবিনয়ে জিজ্ঞেস করল, ম্যাম, এটাই আজকের প্রধান রিপোর্ট?
কিন্তু আপনি বললে অন্য কিছু সামনে আনা যায়। মেহের চোখ সরায় না ফাইল থেকে। তার গলা কাঠের মতো শক্ত, ঠান্ডা, কিন্তু স্পষ্ট জ্বালাময়ী। না, এইটাই শিরোনামে বড় করে লেখা হবে। এইটাই এখনকার বাংলাদেশ, যেখানে 8 বছরের শিশুও রক্ষা পায় না। এক মুহূর্ত সব চুপচাপ। রাধা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মেহের ফাইলের পরের লাইন পড়ে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে বাসায় একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে গলা টিপে হত্যা করে মৃতদেহ একটি পরিত্যক্ত ভবনের পানির ট্যাঙ্কির ভেতরে ফেলে দেয়। পচে যাওয়া লাশের গন্ধে এলাকাবাসীর সহায়তায় গত মঙ্গলবার উদ্ধার কাজ সম্পন্ন হয়। মেহের চোখ বন্ধ করে। চশমার কাচের নিচে একটুখানি সজলতা জমে ওঠে, কিন্তু সে কান্না চেপে রাখে। তার ঠোঁট আবারও শক্ত হয়। তবে দুপুরের লাইভের জন্য পাঠিয়ে দিই ম্যাডাম। মেহের চোখ খোলে। এবার তার চোখ দুটো জ্বলছে। ঠোঁট ফাঁক করে মৃদু স্বরে বলে, কিন্তু সেই স্বরে বজ্রপাতের মতো রাগ আর ঘৃণা জমে আছে। হেডলাইনে একটা লাইন যোগ করো। রাধা। রাধা কাপা হাতে কলম তোলে। বলুন ম্যাম, আমি লিখছি। মেহের তেতো কণ্ঠে বলল। আরেকটি মেয়ে মরল, আরেকটি মুখ নিভল। আর আমরা এখনো প্রতিবাদে থেমে আছি। ধিক্কার এই সমাজকে, ধিক্কার ন্যায়ের নামে চুপ থাকা রাষ্ট্রযন্ত্রকে। আন্ডারস্কোর। ফাইল বন্ধ করে টেবিলের উপর রাখল মেহের। তার চোখ দুটো কঠিন। অভ্যস্ত হয়েও যেন অভ্যস্ত হতে চায় না এই বর্বরতার সাথে। আর কত খবর ছাপবে? প্রতি সপ্তাহে নতুন নতুন ঘটনা, নতুন নতুন পদ্ধতিতে নির্যাতনের আলামত। ক্লান্ত লাগে তার এখন। আর সহ্য করা যাচ্ছে না। আরুষি ঠিক, বেশ করে পিশাচগুলোকে চিরতরে নরকে পাঠিয়ে দেয়, যে বা যারা পৃথিবীতে থেকে পরিবেশ, অন্যের জীবন নরকসম করে তুলেছে তাদের বাঁচার অধিকার নেই। নেই। মেহের একটুখানি পেছনে হেলে চেয়ারটায় বসে। হাত কোলের উপর রাখা, মুখে দৃঢ়তা। রোদে ঝিকমিক করা তার হালকা লেমন শাড়ির আঁচল কাঁধ থেকে পড়ে গেছে, ঠিক করার সময়ও হয়নি। বা ইচ্ছে করেই ঠিক করেনি। কয়েক সেকেন্ড নীরবতা। মেহের মনে মনে ভাবে, এই দেশে মেয়েদের জন্ম নেওয়াই কি অভিশাপ? শিশু, কিশোরী, তরুণী কেউই রেহাই পায় না। আর আমরা প্রতিবাদ লিখে ক্লান্ত হয়ে যাই, কিন্তু এই জানোয়াররা? সে চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে। শরীর রাগে পুরছল। মেহের মোবাইলটা তোলে। স্ক্রিনে ভেসে ওঠে, হাজব্যান্ড কলিং। কল রিসিভ হয়। আরুষ চমৎকারভাবে হেসে দুষ্টু কণ্ঠে বলে, কি ব্যাপার জার্নালিস্ট ম্যাডাম, আপনি অসময়ে ফোন করলেন। আমায় মিস করছিলেন? মেহের গুরুগম্ভীর, কাঠ কাঠ গলার স্বর। আমাদের চ্যানেলের সাংবাদিক রেপ কেস কভার করে এনেছে। 8 বছরের একটা শিশুকে তার প্রতিবেশী ধর্ষণ করেছে। এরপর খুন করে ডাস্টবিনে ফেলে রেখেছে। আপনি বলুন মিস্টার শেখ, এমন অপরাধীর শাস্তি কি হওয়া উচিত? আরুষ থেমে। খানিক নীরবতা নেমে আসে, অতঃপর ঘন নিঃশ্বাসের শব্দ। সে ঠান্ডা কণ্ঠে, কনফার্ম মৃত্যু। মেহের ঝনঝনিয়ে ওঠা কণ্ঠে বলে, তাহলে তাই করুন। সবার আগে পুরুষাঙ্গ কেটে দেবেন। তারপর যা খুশি করুন। বেঁচে যেন না থাকে জানোয়ারটা। মেহের আর কিছু না বলে তক্ষুনি কল কেটে দেয়। তার চোখে আগুন, মুখে থমথমে কষ্ট। আরুষ সময় নিল না, আবার ফোনটা কানে তুলল। মেহেরের কথাগুলো এখনো যেন কানে বাজছে। সত্যি কথা, সে এই রকম মেহেরকে কখনো দেখেনি। এতটা রাগ, এতটা বিষ। আরুষের কল রিসিভ করে রায়হান। ঠোঁটের কোণে হালকা এক অন্ধকার হাসি খেলে যায়। অল্প কিছু শব্দ কণ্ঠ থেকে বেরোয়। নতুন শিকার, তুলে নিয়ে আয়। ড্যাশ 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 ড্যাশ। রাত 10:42। কেচি গেটের তালা খুলে ঘরে ঢোকে আবির। দিনভর ক্লান্তি আর ঝঞ্ঝাট নিয়ে ঘরে ফিরে একটা নিঃশ্বাস ফেলেই, অভ্যাসবশত চোখ রাখে চারপাশে। গোটা বাড়ি অন্ধকার। অন্যদিন হলঘরে আলো জ্বলে, অনিমা খাবার নিয়ে বসে থাকে তার জন্য। আজ ড্রয়িং রুম আঁধার হয়ে আছে। সে অনিমার বুঝি শরীর খারাপ? শয়ন কক্ষে গিয়েও একই রকম চিত্র পেয়ে আবির প্রথমে আলো জ্বালে ঘরে। তারপর অনিমার নাম ধরে ডাক দেয়। অনিমা। কোনো সাড়া নেই, অস্বস্তি যেন ধীরে ধীরে চুইয়ে পড়ে গলায়। শার্টের বোতাম খোলার সময় চোখ পড়ে পড়ার টেবিলের ওপর রাখা একটা সাদা খামে। আবির অর্ধখোলা শার্ট গা জড়িয়েই খামখানা হাতে নেয়। খামের গায়ে লেখা, আবির আপনার জন্য। আবিরের বুকটা যেন হঠাৎ ভারী হয়ে আসে। আঙুল কাঁপে। চিঠিটা খুলে পড়া শুরু করে। আবির, চিরকাল চুপ করে থেকেছি, আজ একটু বলছি। আমি জানি, আপনি আমাকে ভালোবাসেন না। আমি আপনার জীবনে শুধু এক বোঝা হয়েই এসেছি, না চাইতেন জুড়ে দেওয়া এক সম্পর্ক। আপনার চোখে আজও আমার পরিচয়, ধর্ষিতা। আমায় আপনার ঘেন্না করে আবির।
আপনি হয়তো জোর করে বলেননি, কিন্তু আপনার চুপ থাকা, এড়িয়ে যাওয়া, কপট সৌজন্য সবই দিনে দিনে আমায় গিলে ফেলেছে। আমি অপেক্ষা করেছিলাম, একটিবার যদি আপনার চোখে দেখতাম নিজের জন্য সম্মান, স্বীকৃতি, কিংবা একটু সহানুভূতি। কিন্তু আপনিও চাইলেন না বুঝতে। ভেবেছিলেন, কেটে যাবে সময়, অভ্যেস হয়ে যাবে, আমি মানিয়ে নেব। কিন্তু আমি আর পারছি না আবির। এই সংসার, এই ঘর, এই সম্পর্ক, যেখানে আমি কারো কিছুই নই, সেখানে পড়ে থাকাটা নিজেকে প্রতিদিন অপমান করার মতো। তাই আমি চলে যাচ্ছি। এগিয়ে যাব, বাঁচব, হয়তো কোথাও গিয়ে নিজের মতো একটু ভালো থাকব। ভাববেন না অপরাধী বানালাম আপনাকে, আমি বুঝি আবির ভালোবাসা সবার জন্য নয়। তাই আপনাকে আমি মুক্তি দিলাম, এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে। আপনার পথ মসৃণ হোক, জীবন সুন্দর হোক, ইতি, অনিমা। ড্যাশ ড্যাশ ড্যাশ। আবিরের চোখ আটকে থাকে চিঠির শেষ লাইনে। চোখের কোণায় ভেসে আসে এক ফোঁটা জল। সে কি অনুতপ্ত, নাকি দেরিতে হলেও উপলব্ধি জায়গায় এক চিলতে ধাক্কা লেগেছে? আবির চোখ বুলায় ঘরের চারদিকে। ঘরটা যে এতটা ফাঁকা হয়ে গেছে, সেটা যেন বুঝতেই পারেনি আগে। আবিরের বুকের ভেতরে ধ্বনিত হয় এক নিঃশব্দ চিৎকার। অনিমা। ড্যাশ 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 ড্যাশ। টর্চার সেলের সেকেন্ড ফ্লোরের একটি কামরা। সময়ের সাথে সাথে সেলের চেহারাও বদলেছে। রক্তমাথা দেওয়ালগুলো চুনকাম করা। দেয়ালে শিকল ঝোলানো হয়েছে। মেঝে আবার মেরামত করা হয়েছে। দেয়ালের এক কোণায় ছোট্ট একটি ড্রেনেজ সিস্টেম, যেখান থেকে রক্ত আর পানি ধীরে ধীরে গড়িয়ে যায়। শুধু বদলায়নি ভারী গা ছমছমে আবহ, শুকনো রক্তের বিদঘুটে ঘ্রাণ। ঘরের মাঝে উল্টো হয়ে ঝুলছে প্রায় ৩৫ বছর বয়সী লোক, গায়ে সাদা গেঞ্জি, যা রক্তে মাখামাখি হয়ে বাদামি হয়ে গেছে। দেহ নগ্ন, মুখে ভয়ে জমে যাওয়া ঘাম, চোখে অসহায় আরতি। তার নাম নেই, পরিচয় নেই, সে কেবল একটা পশু। জল্লাদ দাঁড়িয়ে আছে, মুখে কালো কাপড়, চোখ ঠান্ডা পাথরের মতো। তার হাতে জং ধরা কাঁচি, পাশে পেট্রোম্যাক্স চুলার উপর কয়লার টুকরো জ্বলছে। মানুষ সমান ড্রাম শেপ স্টিম কুকারে ফুটছে গরম পানি। তবে জল্লাদ স্থির, অভিব্যক্তিহীন। আরুষ যখন ঘরে প্রবেশ করে তখন তার মুখে নিঃশব্দ হিংস্র হাসি। সে লোকটার চুলের মুঠি ধরে নিচু করে দেয় মাথা। ঘামে ভেজা, প্রস্রাবে ভেজা শরীর কাঁপছে। পশু এখন বোঝে, এই ভয়টা মৃত্যুর চেয়ে বড়। তোর ভাগ্য ভালো আমি কমিটেড, বউ বলেছে হাতে রক্ত না লাগাতে। নয়তো তোর কপালে ভয়ঙ্কর মৃত্যু ছিল সুর। আরুষ জল্লাদকে আদেশ দেয়, কয়লার ছ্যাঁকা দে ওর সর্বনাশা অঙ্গে। এত যৌনতা কোথা থেকে আসে, তাও দেখতে চাই। একটা ৮ বছরের বাচ্চা মেয়ে, তাকেও তুই ছাড়িসনি? আরুষ গর্জে উঠে লাথি বসায় নগ্ন লোকটার পুরুষাঙ্গে। লোকটা ব্যথায় চিৎকার দেয়, গলাটায় নেমে আসে ফাটা আর্তনাদ। ছাড়েন, বাপরে, আমি ভুল করছি। ভুল হয়ে গেছে আমা। আরুষ গর্জে ওঠে, চুপ কর সু তারা চিহ্ন র। মৃত্যুও তোকে মাফ করবে না। জল্লাদ বড় চিমটির সাহায্যে একটা জ্বলন্ত কয়লার টুকরো তুলে আনে। লোকটার নগ্ন শরীরের সেন্সিটিভ পয়েন্টে তা ঠেসে ধরল, লোকটা সঙ্গে সঙ্গে সেই কি গগনবিদারী চিৎকার। দেয়াল কেঁপে ওঠে তার গগনবিদারী চিৎকারে। বাতাসে চামড়া মাংস পোড়া বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়ে। নরম চামড়া গলিয়ে দেয় কয়লা। লোকটা আধমরা প্রায়। সে কাঁদতে পারে না আর, গলা শুকিয়ে গেছে। যন্ত্রণায় বুতো হয়ে গেছে সর্বাঙ্গ। জল্লাদ রামদা দিয়ে এক কোপে নামিয়ে দেয় লোকটার পুরুষাঙ্গ। কাটা জায়গা থেকে থেকে গোলগোল করে রক্ত ঝরে। এরপর জল্লাদ তার মুখে গুজে দেয় এক টুকরো কয়লা, যেন আর চিৎকার না করতে পারে। লোকটা থরথর করে কাঁপে। যন্ত্রণায় ছটফট করছে কিন্তু আওয়াজ করতে পারছে না। চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে জল গড়িয়ে পড়ছে। এবার তাকে গরম পানির স্টিম কুকারে ধীরে ধীরে ডুবানো হয়। তার গোঙানির শব্দ পাওয়া গেলেও বিকট শব্দে সে চিৎকার করতে পারল না। গোঙাতে গোঙাতে যন্ত্রণা কাতর অবস্থায় লোকটা মারা গেল সঙ্গে সঙ্গে। ক্রমেই সব গোঙানি নিস্তব্ধতায় পরিণত হয়। মিনিট খানিকের মাথায় লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। নিস্তব্ধ, ভয়ানক মৃত্যু। দুজন যুবক বয়সী ছেলে সে ঘরে আসে। আরুষ তাদের আদেশ দেয়, লাশটা লোকালয়ের ফেলে দিয়ে আসবি। প্ল্যাকার্ড লাগাতে ভুলবি না। ধর্ষণ করলেই অঙ্গ কাটা যাবে। আন্ডারস্কোর। রাত 12:15। রাজশাহীর নিস্তব্ধ রেল স্টেশন। একেবারে নিস্তব্ধও বলা যায় না। দুটো ট্রেন আছে, একটা 12:30টায় আরেকটা 1টার একতা এক্সপ্রেস। গোটা প্ল্যাটফর্ম জুড়ে 20-25 জন যাত্রী অপেক্ষারত। রাতের শহরে রেলস্টেশন ছাড়া হয়তো নারীর জন্য নিরাপদ কোনো আশ্রয় নেই।
অল্প হলেও সর্বদা লোকজনের উপস্থিতি বর্তমান। ব্যক্তিগত সম্মান হননের ভয় নেই অবশ্য অনিমা তা বহু আগেই হারিয়ে ফেলেছে। চাঁদের আলোয় প্ল্যাটফর্মের ছাউনির ছায়াগুলো আরও দীর্ঘ, আরও নিঃসঙ্গ। দূরে বসে থাকা জন ভবঘুরে পুরুষ অবয়ব। স্টেশনের চায়ের দোকানটা তখনও খোলা। হঠাৎ সাইরেন বাজিয়ে ঢুকে পড়ে একটা লোকাল ট্রেন। ধোঁয়া আর শব্দে কিছুক্ষণ দমবন্ধ পরিবেশ। ট্রেনখানা মিনিট 5 থামে, কিছু যাত্রী উঠে পড়ে। তবে অনিমা সেই ট্রেনে উঠল না। তার ট্রেন একটায়, কর্ণফুলী এক্সপ্রেস। আপাতত ঢাকায় ভাইয়ের বাসায় যাবে। 2-3 দিন থেকে নিজের একটা চাকরির ব্যবস্থা করবে। সেখানে অনিমার ভাইয়ের মোটামুটি পরিচিতি আছে, তার রেফারেন্সে কপালের জোরে চাকরি হলেও হয়ে যেতে পারে। ট্রেনের উপস্থিতিতে প্ল্যাটফর্ম লোকসমাগমে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় এই নিস্তব্ধতা ভেদ করে দৌড়াতে দৌড়াতে প্ল্যাটফর্মে এসে পড়ে আবির। চোখে আতঙ্ক, নিঃশ্বাস অস্থির, কপালে বিন্দু বিন্দু ঘাম। যতদূর সম্ভব সে চোখ বুলাতে বুলাতে অস্থির পায়ে হেঁটে বেড়ায়। যাওয়ার মতো সব জায়গায় আবির খোঁজ করেছে, বাকি থাকে রেলওয়ে স্টেশন। অনিমার আসার মতো সম্ভাব্য স্থান। একটার পর একটা কামরার দিকে তাকায় আবির। পাগলের মতো খুঁজে চলে চোখজোড়া, ডাকে গলা ছেড়ে। অনিমা, উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ দূরে একটা বেঞ্চে বসে থাকা চুপচাপ মূর্তির দিকে চোখ যায় আবিরের। গাঢ় রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না টানা মেয়েটার। পাশে একটা ছোটমতো ব্যাগ। অনিমা চুপচাপ বসে আছে। চোখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে যেন ঝড় বইছে। সংসার ফেলে যেতে মন সায় দিচ্ছে না, কি অদ্ভুত জীবন তার। টানহীন পিছুটান ডাকে তাকে। সে তো সংসারের মায়ার জড়িয়েছে ঠিকই, কিন্তু সংসার তাকে মায় বাঁধতে চায়নি। আবির ক্লান্ত পায়ে এগিয়ে আসে। কথা বলার আগে কয়েক সেকেন্ড থমকে দাঁড়ায়। যেন কি বলবে, খুঁজে পায় না। অনিমা, তার গলার স্বর ভাঙা, কিছুটা অসহায়। বুক যে এখনো টিপটিপ করছে তা কণ্ঠস্বরে টের পাওয়া যায়। অনিমা মুখ তোলে, চমকে না, চোখে অভিমান জমে আছে, কষ্টের আস্ত মোটা এক স্তর। আপনি এখানে কি করছেন? গলার স্বর শান্ত তার। আপনাকে নিতে এসেছি। ঘরে ফিরে চলুন অনিমা। উদ্ধৃতি চিহ্ন। অনিমা হেসে ফেলে, একটা ক্লান্ত, বিষণ্ণ হাসি। কোথায় ফিরব আবির? সেই ঘরে, যেখানে আমি গুরুত্বহীন? উদ্ধৃতি চিহ্ন। আবির নত কণ্ঠে বলে, আমি আপনাকে ঘৃণা করি না অনিমা। যা হয়েছে এতে আপনার কোনো দোষ নেই, আমি ঘেন্না করিনি কখনো আপনাকে। আমি নিজেকেই ঘৃণা করি। আপনার যোগ্য হতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। অনিমার চোখে জল আসে। অভিমানী কণ্ঠে বলে, চেষ্টা করেছিলেন কখনো? আবির এগিয়ে এসে সামনে বসে ধীরে ধীরে বলে, যদি এবার করি, সুযোগ দেবেন? আপনি আমায় বড্ড করুণা করেন আবির। আমি করুণা চাইনি। করুণা নয়, আপনার নিরাপদ আশ্রয় হতে চাই। কথা দিচ্ছি সময়ের সাথে সাথে নিজেকে আপনার হাতে সমর্পণ করব। আমায় একটু সময় দিন। অনিমা চোখ নামিয়ে নেয়। ভেতরে কোথাও মাটির নিচ থেকে ফোটা একটা আশার কুঁড়ি যেন মাথা তোলে। আবির তার হাত ধরে, আলতোভাবে। এরপর আচমকাই হাতের বাঁধন শক্ত হয়ে আসে। কেঁপে উঠল অনিমার বুকের ভেতর। এই প্রথম আবির তাকে স্পর্শ করল। এত অদ্ভুত কেন এই অনুভূতি, এমন শিহরণ ধরায় কেন শরীরে? আপনাকে একটু জড়িয়ে ধরি অনিমা? অনিমা চমকে উঠে। বিস্ময় বর্ষর করে চক্ষুজোড়া। অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ে। এখানে? সমস্যা কি? স্বামী হই আপনার, ভয় কিসের? অনিমা বেহুশ হওয়ার জোগাড়। আবির বলল এ কথা? আবির, বলুন, ধরতে পারি? অনিমা ঘোরের মধ্যে থেকেই আনমনে মাথা নাড়ে। দেরি না করে আবির তাকে জড়িয়ে ধরল। প্রথমে আলগা হাতে, এরপর শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। অনিমার শরীর কাঁপছে, ভীষণ কাঁপছে। প্রথম কোনো পুরুষালী স্পর্শ শিহরণ ধরাচ্ছে দেহে, কি আশ্চর্য অনুভূতি। আপনার অস্বস্তি হচ্ছে? ছেড়ে দেব? উদ্ধৃতি চিহ্ন। না, ঠিক আছি। উদ্ধৃতি চিহ্ন। ঠিক থাকলে ভালো। অভ্যাস করে ফেলুন। কাছাকাছি আসার জন্য প্রথম স্টেপ জড়িয়ে ধরা। আপনিও আমায় ধরতে পারেন। মন খারাপ হলে বুকে মাথা রাখতে পারেন। একজোড়া নিঃসঙ্গ মানুষ একে অপরকে সঙ্গ দিলে যাবতীয় নিঃসঙ্গতা কেটে যাবে অনিমা। আমরা নিশ্চয় সুখী হব। অনিমার চোখ ভরে আসে অশ্রুতে। কাপা হাতে সে আবিরের পিঠ আঁকড়ে ধরল। চারপাশের মানুষজন দেখল তাদের, কেউ কেউ ছি ছি করল। তা করুক গে, লোকে কি আর জানে তারা দুজনা স্বামী স্ত্রী। দীর্ঘ বিরহের স্বামী স্ত্রীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। হয়তো এবারে জীবনের শূন্যতাগুলো কেটে যাবে। মর্গের পাশের উন্মুক্ত মাঠ। চারদিকে হলদে নিষ্প্রাণ আলো। কুকুরের ঘেউ ঘেউ মাঝে মাঝে যেন এই নীরবতা আরও গা ছমছমে করে তোলে। লাশ পড়ে আছে বস্তুয়ায় ঢোকানো অবস্থায়। পেছনে পুলিশ,
টেপ ঘেরা জায়গায় নড়াচড়া করছেন রিপোর্টার আর কিছু কর্মকর্তারা। হালকা বাতাসে মেহেরের সাদা ওড়না আঁচল উঠছে। চোখে কনসেন্ট্রেশন, হাতে ক্যামেরা। লাশের গা ছুঁয়ে নয়, কিন্তু খুব কাছ থেকে ছবিটা তুলছিল সে, যেন প্রতিটি ক্ষত, প্রতিটি নৃশংসতার ছাপ উঠিয়ে আনা যায় ফ্রেমে। তার পাশে দাঁড়িয়ে আছে আরুষ। ঠান্ডা, দুষ্টু গলায় বলে ওঠে, কি আশ্চর্য, বর রাতের আধারে খুন করে, আর বউ দিনের আলোয় খবর ছাপে। গল্পটা কিন্তু খুব মজার মেহেরজান। মেহের বিরক্ত চোখে তাকিয়ে বলে, চুপ চুপ, কেউ শুনে ফেলবে। মেহেরের গলায় রাগ, চোখে চাপা ক্রোধে জমায়েত হিংস্রতা। উচিত শিক্ষা দিয়েছেন। আমার হাত নিষ্পিস করছিল পশুটাকে মারার জন্য। এরপর থেকে রেপিস্ট ধরলে আমায় খবর দেবেন। আমি মারব। আরুষ হালকা হেসে ঘাড়টা বাঁকিয়ে বলে, ফাইনালি মেহেনুর হোসাইন মিসেস শেখ হয়ে উঠল। এখন আমরা বরাবর বউ। আর অ্যাকশন নিও না, বউ বরের উপর দিয়ে উঠে গেলে বরের ইজ্জত যাবে, গ্যাংয়ের কেউ আমায় ভয়ই পাবে না। মেহের তার দিকে তাকায়। এক পলকের চাহনি, দৃষ্টিতে হাসি, তৃপ্তি। এরপর আবারও ক্যামেরা ফোকাস করে। রাতের নিউজে টেলিকাস্ট করা হবে। ভিকটিমের পরিবারের হয়তো একটু চক্ষু শীতল হবে। আন্ডারস্কোর, কি ভাবছিলেন জার্নালিস্ট ম্যাডাম? মেহের ফাইলপত্র ঘেটে চোখ বুজে চেয়ারে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। এমন সময় আরশের বিনা নোটিশের আগমনে ভ্রু কুঁচকায় মেহের। জিজ্ঞেস করে, আপনি, কোনো সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। আরুষ বাঁকা হেসে ঝুঁকে পড়ে মেহেরের চেয়ারের সামনে। ঠোঁটে শয়তানি হাসি খেলিয়ে বলে, মারাত্মক আদর পাচ্ছিল। আদর করতে এসেছি, কাজ শেষে চলে যাব। বিরক্তিতে ফুঁসে উঠে মেয়েটা। ধমকের সুরে বলে, কাজের জায়গা এটা আমার। বাসায় যাব তখন ঢলাঢলি করবেন। এখন যান, এখানে এসব না। বাসায় বিচ্ছু আছে, জানো না? হাত ধরলেও জিগায়, বাবা হাত ধরলে কেন? অতি কচি বয়সে পাকনা হয়ে যাচ্ছে। বেশি বুঝলে 10 বছরের আগেই বিয়ের বায়না করবে। আফটার অল আমারই রক্ত শরীরে বইছে। তাহলে বুঝুন আপনি কত সুশীল। অশ্লীল বললে তো? জবরদস্তি অশ্লীলতা না করে আজ আমি যাচ্ছি না। বউয়ের অপবাদ আবার খুব গায়ে লাগে আরুষ শেখের। বলেই চোখ মেরে সোজা হয়ে দাঁড়াল আরুষ। গলা উঁচিয়ে বলল, ভেতরে নিয়ে আসো। 4 জন লোক সোফা হাতে প্রবেশ করে মেহেরের কেবিনে। মেহের চোখ বড় বড় করে তাকায়। এসব কি হচ্ছে? লোকগুলো জায়গামতো সোফা সেট করে প্যাকেজিং খুলে চলে যায়। তারা যাওয়ার পর আরুষ মুখ খোলে, আপনার কেবিনে সোফা নেই, তাই সাথে করে সোফা নিয়ে এলাম। আপনার পছন্দ না হলে বিছানার ব্যবস্থাও করা যাবে। বিস্ময়, বিব্রতিতে মেহেরের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে, আস্তাগফিরুল্লাহ, উদ্ধৃতি চিহ্ন। একটু বড় করে দোয়া পড়ুন, বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবনাস শাইতানা ওয়া জান্নিবনাস শাইতানা। আরুষের দোয়া শেষ হওয়ার আগেই মেহের দাঁত কটমট করে চায়। এক শয়তান আরেক শয়তান থেকে আশ্রয় চাইছে। দূর হন এখান থেকে, উদ্ধৃতি চিহ্ন। শয়তানির দেখলে কি? এখনো কিছু শুরুরই করিনি। আমি কিন্তু সিকিউরিটি ডাকব। চোখ গরম করে আরুষ ঠোঁট কামড়ে গভীরভাবে চেয়ে থাকে। তোমার মনে হয় আমি তোমায় ডাকাডাকির অবস্থায় রাখব? বলার পরপরই মেহেরের হাত দুটো সোফার সাথে চেপে ধরে। ঠোঁট কাছাকাছি এনে ফিসফিস করে, বিয়ের 8 বছর চলছে। আশ্চর্য, তোমায় আমি সহস্র কোটিবার ছুঁয়েও নেশা কাটাতে পারিনি। পৃথিবীর শ্রেষ্ঠ নেশার নাম মেহেরজান। ম্যাম, বলতে বলতে কাচের দরজা টেনে রাধা কেবিনে ঢুকেই টাস্কি খায়। মেহের ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। বাচ্চা মেয়েটার সামনে আজ মানসম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আরুষ তো হাত ছাড়ে না। রাধার উপস্থিতিতে ভীষণই বিরক্ত হয় আরুষ। এই মেয়েই তার বাসর রাত নষ্ট করেছিল। একে দেখলেই ওই ইরিটিরিং মুহূর্তের কথা মনে পড়ে মেজাজ খারাপ হয়ে যায় আরুষের। আরুষ বিরক্তিতে মাথা ঘুরিয়ে তাকায়। কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। রাধা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। কাঁপতে কাঁপতে বলে, স স শস্যার আমি বুঝতে পারিনি। তুমি ম্যারিড? না স্যার। ওহ, তাই এত ইন্টারেস্ট? তুমি দেখতে চাও একজন হাজবেন্ড তার ওয়াইফকে কিভাবে চুমু খায়? কোথায় কোথায় চুমু খায়? না স্যার। অসহায় গলায়। তাহলে গাধার মতো দাঁড়িয়ে আছো কেন? মানুষকে ফ্রিতে শো দেখানোর জন্য বিয়ে করেছি আমি। গেট আউট। আরুষের ধমক খেয়ে রাধা দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। আরুষের মেজাজ তখনও তুঙ্গে। ফোসফোস করে শ্বাস টেনে বলল, এই মেয়েটার মধ্যে ঝামেলা আছে। অ্যাসিস্ট্যান্ট বদলাও, না হলে মেরে নাক ফাটিয়ে দেব। এই মুহূর্তে আমার উপর থেকে না সরলে লাথি মারতে বাধ্য হব। সাবধান করছি, সরুন। আরুষ খিলখিলিয়ে হেসে বলে, বউ, বলতো ওয়ান। কেন? আহা বলো না, ওয়ান। আই লাভ ইউ জান। বলুন তো কুড়ি।
20। আপনার রোমান্সের কথায় গলি। বলতে বলতে পা দিয়ে সপাটে লাথি বসায় আরুষের পায়ে। আকস্মিক লাগায় দুর্বল হয়ে ছিটকে পড়তে পড়তে নিজেকে সামলে নেয় আরুষ। গভীর চুমু এঁকে দেয় ঠোঁটে। স্পর্শগুলো গভীরে যায়, মেহের বেশ কয়েকবার চেষ্টা করে নিজেকে ছাড়ানোর। কিন্তু পুরুষালী শক্তির কাছে পেরে ওঠে না। জনের শ্বাস ঘন হয়ে এসেছে ততক্ষণে। তীব্র নেশায় উন্মাদনা কাজ করছে আরুষের মধ্যে, স্পর্শের মাঝেই আরুষ ফিসফিস করে। You are my lifelong addiction. Your lips quench my thirst. I want to stay intoxicated by you till my last breath. This addiction is what I wish to die with. তুমি আমার আজন্মের নেশা। তোমার ঠোঁট আমার তৃষ্ণা মেটায়। আমৃত্যু আমি তোমার নেশা করতে চাই, এই নেশা করতে করতে আমি মরে যেতে চাই। আন্ডারস্কোর। ঘড়িতে রাত 10টা। রুমে ড্রিম লাইটের মিটমিটে আলো জ্বলছে। আশ 9টার পরপরই ঘুমিয়ে পড়ে রোজ। সকালে তার স্কুল আছে, সকাল 8টায় তার স্কুল শুরু হয়। আরুষ হলঘরে কারো সাথে কথা বলছে। বোধ হয় অফিস বিষয়ক কিছু, কত কাজ থাকে তার। মেহের বেকনিতে বসে ল্যাপটপে রিপোর্ট টাইপ করছিল। ছেলের ঘুম খুব পাতলা, আলো চোখে লাগলে আর ঘুমাবে না, তাই এখানে এসে বসা। হঠাৎ মেহেরের ফোনটা ভাইব্রেশনে কাঁপতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে, জুবায়ের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কলিং। মেহের ফোন ধরে। হ্যাঁ জুবায়ের। ওপাশ থেকে হরবর করে জবাব আসে। ম্যাম, আমি কনফার্মড সোর্স থেকে খবর পেয়েছি, আজ রাতেই একটা শিপে করে নারী পাচার হচ্ছে। মংলা থেকে ছাড়বে। মেয়েগুলোকে বলা হয়েছে বিদেশে চাকরি। অথচ ওরা সরাসরি পাচার হয়ে যাচ্ছে। মেহেরের কণ্ঠে টান টান উত্তেজনা। লোকেশন, শিপের নাম সব পাঠাও এখনই। আমি যত দ্রুত সম্ভব আসছি। কল কেটে মেহের দ্রুত ড্রয়ার থেকে একটা নোটপ্যাড টেনে নেয়, আর কাঁধে ব্যাগ তুলে নেয়। ব্যাগে বন্দুক, ক্যামেরা, হেলমেট, বুলেট প্রভু জ্যাকেট সবই মজুদ আছে। কখন কি জরুরি ডাক আসে বলা যায়? সে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখে, অন্ধকারে দাঁড়িয়ে আছে আরুষ। কোথাও যাচ্ছ? আরুষ ঠান্ডা গলায় জিজ্ঞেস করে। হ্যাঁ, মেহের এগিয়ে এসে বলে। নারী পাচার চক্রের খবর পেয়েছি। এখনই রওনা দিতে হবে। হাতে নাতে ধরব আজ। আরুষ হেসে ফেলে। সেই গভীর, ঠান্ডা, ভয়ানক হাসি। বুঝেছি, আজ আবার শিকারী রূপে নামছেন মিসেস শেখ। তাই তো, কিন্তু আপনার যে একা যাওয়া যাবে না জার্নালিস্ট ম্যাডাম। উদ্ধৃতি চিহ্ন। সে পকেট থেকে ফোন বের করে রায়হানকে কল করে বলল। টিম রেডি করো। বলো, অপারেশন আছে, আজ রাতেই। কল কেটে আরুষ আবার মেহেরের দিকে তাকায়। চলো বউ, উড়িয়ে দিয়ে আসি স্মাগলারদের, ধিসুম ধিসুম করে। মেহের মুখ টিপে হেসে বেরিয়ে যায়। ভয় করছে না, রক্ত চলাচলের গতি প্রখর তার। আজ ইন্টারেস্টিং কিছু ঘটতে চলেছে। ড্যাশ 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 ড্যাশ। আকাশ ঘন কালো, সমুদ্র অন্ধকার। মাঝরাতের বাতাসে স্নিগ্ধ গন্ধ, ঢেউয়ের গর্জন যেন চুপিসারে কোনো গোপন সত্য ঢেকে রাখার চেষ্টা করছে। ছোট স্পিডবোট ছুটে চলেছে বিশাল এক জাহাজের পেছনে। দূরত্ব কয়েকশো মিটার। দূর থেকে দেখা যাচ্ছে জাহাজটা। বোটে আরুষ, মেহের, এবং নাইট শ্যাডো গ্যাংয়ের 5 জন সদস্য। প্রত্যেকের চোখে স্টিলের কঠিনতা, হাতে আধুনিক অস্ত্রশস্ত্র। মেহেরের পরনে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। ব্যাক পকেটে বন্দুক, হাতে ক্যামেরা। এই নিরাপত্তা ছাড়া আরুষ তাকে আসতে দিত না বলেই পড়েছে। আরুষের ডানপাশে শায়ক, ধূসর চোখ তার, একদম ঠান্ডা মেজাজের কিলার। পাশে স্টিভ ঘড়ির কাটার মতো নিখুঁত, গ্যাংয়ের যেকোনো মিশনের স্ট্র্যাটেজিক হেড। বোট জাহাজের কাছাকাছি আসলে গতি কমে। আরুষ ইশারা করেন। শায়ক জাহাজের দিকে রশি ছুঁড়তে ছুঁড়তে আওড়ায়। হুক রেডি। ইন 3, 2, 1। ট্যাং করে হুক ছুঁড়ে পড়ে জাহাজের প্রান্তে, ঝনঝন শব্দে লোহার দড়ি বাঁধে। এক এক করে গ্যাং সদস্যরা সাপের মতো বেয়ে উঠে যায় বিশাল জাহাজে। মিনিট 2 কাটে নিঃশব্দে। এরপর পালাক্রমে গোলাগুলির শব্দ। 2-3 রাউন্ড গুলি চলে জাহাজের ভিতর। তারপর কয়েক মুহূর্তের নীরবতা। ওয়াকিটকিতে ভেসে আসে শাইখের কণ্ঠ। বসো, অল ক্লিয়ার। আরুষ উঠে দাঁড়ায়। চোখ স্থির, ঠোঁটে শান্ত ছায়া। চলো, মেহের যান। মেহের জাহাজে ওঠে। ক্যামেরা অন করে সামনে এগোয়। ধীরে ধীরে পৌঁছে যায় এক অন্ধকার কন্টেইনারের সামনে। ভিতর থেকে মেয়েদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। গোলাগুলির শব্দে তারা বেশ ভয় পেয়েছে। আরুষ নিজ হাতে দরজাটা খুলে দেয়। ভিতরে প্রায় 30 জন কিশোরী, কেউ হয়তো 15, কেউ 20। আরও 20 জনের মতো রয়েছে প্রাপ্তবয়স্ক, বয়স 25 পেরিয়েছে হয়তো তাদের। প্রত্যেকের চোখে আতঙ্ক, আরুষদের দেখে তারা ভয় পাচ্ছে। মেহের রেকর্ড শুরু করে, ঠোঁট কাঁপছে রাগে। গলা বুজে আসা স্বরে বলে।
আপনারা ভয় পাবেন না, দালালদের হাতে পাচার হতে যাচ্ছিলেন। আমরা আজ না আসলে কোনোদিন দেশে ফিরতে পারতেন না। আপনারা শান্ত হন, পুলিশ আসছে, আপনাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আন্ডারস্কোর। মেহের ক্যামেরা চালু রেখেই আস্তে আস্তে হাঁটে মেয়েগুলোর মাঝে। কেউ কোনায় কুকড়ে কাঁদছে, কেউ দৃষ্টিহীন চোখে তাকিয়ে আছে দূর আকাশের দিকে, যেখানে তারা আর কোনোদিন ফিরতে পারত না। পেছনে থেকে স্টিভ কানে ফিসফিস করে বলে, বসো, ইঞ্জিন কন্ট্রোল রুমে কিছু মিলেছে। মনে হচ্ছে এই চক্র শুধু নারী পাচার না, ড্রাগও পাচার করে। আরুষ কপাল কুঁচকে তাকায়। কোনো প্রমাণ পেয়েছিস? শায়ক ভেতর থেকে একটা ধাতব বাক্স নিয়ে আসে। খুলতেই দেখা যায় বিশাল পরিমাণ সাদা পাউডার, হেরোইনের প্যাকেট আর কিছু ডলার। আরুষ ওয়াকিটকি হাতে তুলে বলে, রায়হান, মিডিয়া ব্লক করে দে। পুলিশের স্পেশাল ইউনিট আসুক, পুরো কন্টেইনার সিল করবে তারা। এটা শুধু নারী পাচার না, মাল্টিন্যাশনাল ড্রাগ ট্রাফিকিং রুট। মেহের চমকে তাকায়, মানে, এরা আন্তর্জাতিক চক্র? আরুষ মাথা নাড়ে, চোখ সরু করে বলে, হ্যাঁ, আমি ড্যামসিউর কোনো মন্ত্রী মিনিস্টারের কালো হাত আছে এর পেছনে। স্টিভ, এদের মধ্যে ইন্সট্রাক্টরকে, তাকে তুলে নিয়ে চলে যা। পুলিশ আসছে, মিডিয়াও চলে আসবে। এসবে আমাদের নাম উঠে আসলে ব্যাপারটা ভালো হবে না। আরুষের গম্ভীর হুকুম শুনে স্টিভ মাথা নাড়িয়ে জাহাজে নির্দেশনা দেওয়া লোকটাকে তুলে নিয়ে চলে গেল। আরুষ তার মেম্বারদের হাতে বন্দুক দিয়ে দেয়। সে কোনোভাবে দুনিয়ার আলোচনায় আসতে চায় না। কাজগুলো সে আড়ালে থেকেই করবে। খুঁজবে, কে এই চক্রের মাথা। ড্যাশ ড্যাশ ড্যাশ। আধ ঘন্টার মধ্যে পুলিশ স্পেশাল ইউনিট আসে। আসে এক ভ্যান রেও। তাদের মুখ কালো রুমালে ঢাকা, হাতে মেশিন গান। পুলিশ এসে মেহেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। খুব কৌশলে মেহের ধামাচাপা দেয় ব্যাপারটা। আরুষ তাদের সঙ্গে কথা বলে, এরপর একপাশে মেহেরকে নিয়ে দাঁড়ায়। মেহের ফিসফিস করে বলে, আমি কি করব? আরুষ মুচকি হেসে বলে, তোমার মতো রিপোর্ট ছাপো, আমি আমার স্টাইলে ধরে আনব। তুলে দেব আইনের হাতে, কিন্তু শিরদাঁড়া ভেঙে। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর, ম্যাপেল পাতা। সন্ধ্যার আকাশে অদ্ভুত এক নীলচে অন্ধকার। দূরের মেঘগুলো ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে। ক্যাফের বাইরের খোলা বারান্দায় আরুষ বসে আছে, চোখে অপলক অপেক্ষা। মেহেরকে ডিনারের জন্য ডেকেছে, মানুষ নিশ্চয়ই ডিনার রাতে করে। যেহেতু এখানে ছেলে নেই, সুতরাং রাত করে বাবা মা ফিরবে না, তাই সন্ধ্যায় ডিনার করে ফেলার ব্যবস্থা। মেহের গাড়ি করে আসছে, হিসেব মতো 5 মিনিটের মধ্যেই তার চলে আসার কথা। মেহেরের বিএমডাব্লিউ দূর থেকে দৃশ্যমান হয় আরুষের চোখে, ওদিক থেকে চোখ সরায় না আরুষ। হঠাৎ 3 রাস্তার মোড়ে বাদিকের রাস্তা থেকে আচমকা গর্জন তুলে একটা বিরাট ট্রাক ধেয়ে আসে, আর মুহূর্তেই প্রচণ্ড ধাক্কায় মেহেরের গাড়িটাকে ছিটকে ফেলে দেয়। ট্রাক গাড়িটাকে ধাক্কা দিয়ে তাৎক্ষণিক পোগারপার। আরুষ স্তব্ধ। হৃদস্পন্দন থেমে গেছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। ধ্বংসস্তূপের মতো উল্টে পড়ে থাকে গাড়িটা, কিছুক্ষণ কেঁপে থেমে যায়। চারপাশে এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর হইচই, চিৎকার, মানুষের ছুটোছুটি। লোকজন যখন হইচই শুরু করে, তাদের গলার স্বরও গাড়ি থেকে উঠা ধোয়া আরুষের স্তম্ভিত ফেরায়। আরুষ ছুটে আসে গাড়ির কাছে। পাগলের মতো জানালার গ্লাস একের পর এক ঘুষি মেরে ভেঙে ফেলে। চিৎকার করে ডাকে, মেহের, মেহের। তার কণ্ঠ ভয়, আতঙ্ক। কাচের আঘাতে হাত কেটে রক্তে ভিজে গেছে, তবু সেই একটাই নাম, মেহের। উদ্ধৃতি চিহ্ন। আরুষের থেমে থাকা হৃৎস্পন্দনের গতি এখন প্রখর। ভীষণ যন্ত্রণা অনুভূত হচ্ছে বুকে, হাত কাচে কেটে সেদিকে ভ্রুক্ষেপ নেই, শুধু শ্বেতপদ্ম অক্ষত আছে তা দেখার জন্য মরিয়া সে। গাড়ির কাচ ভেঙে আরুষ ভেতরে ড্রাইভার মতিনকে নিঃশ্বাস ছাড়া কাউকেই দেখল না। এমন সময় পেছনে থেকে আতঙ্কিত ডাক শোনা গেল, মিস্টার শেখ। আরুষ পেছনে ফিরে দেখে মেহের দাঁড়িয়ে আছে, অক্ষত, হাতে ফুলের তোড়া। চোখ বিস্ময় ভরা। আরুষ অপেক্ষা করে না, ছুটতে গিয়ে শ্বেতপদ্মকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠে, তত তুমি ঠিক আছো তো? কিছু হয়নি? কোথাও লেগেছে? আমি ভেবেছিলাম। মেহের হিতাহিত জ্ঞানশূন্য। সে একটু আগে গাড়ি থেকে নেমে ফুল কিনতে গিয়েছিল। ড্রাইভারকে বলেছিল চলে যেতে, কাছেই ফুলের দোকান, হেঁটে চলে আসবে। কিন্তু ফিরে এসে গাড়ির সাথে আরুষের বিধ্বস্ত রূপ। মিস্টার শেখ, আমি ঠিক আছি। কাঁদছেন কেন? আরুষ থামে না। তার কান্নার গতি বাড়ে, এত শক্ত করে মেহেরকে জড়িয়ে ধরে যে হাড় গুঁড়ো হয়ে যাওয়ার দশা। মেহের নিজেকে শান্ত রাখে, আরুষের পিঠে হাত বুলায়, নরম স্বরে বলে, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। রিল্যাক্স। আপনি কাঁদলে আমার নার্ভাস লাগে মিস্টার শেখ। আরুষ সে কথা কানে তোলে না, শিশুর মতো কেঁদে চলে। শরীর ক্রমাগত কাঁপছে। মেহেরের চোখ ঘোলা হয়ে আসে, মানুষটা তাকে এত ভালোবাসে।
আন্ডারস্কোর হাসপাতালের কেবিন শুনশান নীরবতা, তবু আরশের ভেতরে যেন আগ্নেয়গিরির মতো কিছু জ্বলছে। আইসিইউর রেড জোনের বাইরে ঘূর্ণায়মান লাল আলোটা বারবার মনে করিয়ে দিচ্ছে, জীবন এখন সূক্ষ্ম এক সীমানায় দোল খাচ্ছে। ড্রাইভার মতিনের অবস্থা সংকটাপন্ন, মৃত্যুর খুব কাছাকাছি এসে থেমে আছে সে, একটি নিঃশ্বাসের উপর ভর করে আছে রুহু। কেবিনে আরশের হাত ব্যান্ডেজ করছে নার্স। পাশে মেহের বসে আছে। আরশের চোখের কোণে এখনো সেই হৃদয় কাঁপা জল। শুধু চোখে নয়, আরশের মুখে, কণ্ঠে, নিঃশ্বাসে, সবখানেই এখনো সেই মুহূর্তের দহন। আজ ড্রিভারের সাথে সাথে মেহেরও যদি আইসিইউতে থাকত, আরশ শেখ নামে কোনো মানুষটা কি ঠিক থাকত? সে কি নিজেকেই ছিন্নভিন্ন করে ফেলত না? সাথে পেছনের কালপ্রিটদেরও। না জানি এই মানুষটা কি করত। সে যে বউয়ের জন্য উন্মাদ। নার্স ব্যান্ডেজ শেষ করে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। কেবিনে কেবল নিঃশ্বাস আর স্নায়ুর টানটান উত্তেজনা। আরুষ পকেট থেকে মোবাইল বের করে। চোখের রক্তজল তখন রূপ নিচ্ছে আগুনে। কে আমার বউকে টার্গেট করেছিল খুঁজে বের কর। 2 ঘন্টা সময় দিলাম। ট্রাক ড্রাইভারকে ধরে নিয়ে আয়। সব তারা চিহ্নের বাচ্চাকে জবাই করব। আরুষের কলিজায় হাত দিয়েছে ওরা। উদ্ধৃতি চিহ্ন। শেষ কথাটা চিৎকার হয়ে বেরোয়, এমন চিৎকার যার শব্দ কেবিনের দেয়াল ভেদ করে বাইরে ছড়িয়ে পড়ে। বাইরের অপেক্ষমান অন্যান্য রোগীর আত্মীয়রা উৎসুক দৃষ্টিতে তাকায় কেবিনের দিকে। একটা বাচ্চা মায়ের আঁচল ধরে ভয় পেয়ে বলে, আম্মু, আঙ্কেলটা চিৎকার করছে কেন? উদ্ধৃতি চিহ্ন। মেহের মুহূর্তকাল চুপ করে থাকে। আরুষের কাঁধে মাথা রাখে, বাহু শক্ত করে চেপে ধরে বলে, আপনি শুধু হাইপার হচ্ছেন মিস্টার শেখ। উদ্ধৃতি চিহ্ন। আরুষ লাল চোখে তাকালো মেহেরের দিকে। উত্তেজনায় শরীর কাঁপছে এখনো। সে হুঙ্কার ছেড়ে বলে, শুধু তোর এসব শুধু মনে হচ্ছে? এটা কেন অ্যাক্সিডেন্ট নয়? শত্রু জন্মেছে তোর, মেরে ফেলতে চাইছে যেভাবে তোর বাবাকে মেরেছিল। কারণ ওরা জানে টাকা দিয়ে তোকে থামাতে পারবে না, তোর সততা নোট দিয়ে কিনতে পারবে না। হাত দিয়ে দেখুক, ছুঁয়ে দেখুক একবার। আজরাইল দেখাবো, কলিজা ছিঁড়ে ফেলবো। মেহের কিছু বলে না, শুধু নিঃশব্দে চোখ বুজে কাঁধে মাথা রেখে বসে থাকে। উন্মাদনা ভয়ঙ্কর, তার খুব ভয় করে, ওর কিছু হলে আরশ আবারও হারিয়ে যাবে অন্ধকার গলিতে। কেউ ফিরাতে পারবে না আর। দুপুরের রৌদ্র তীব্র হলেও গায়ে লাগে না, বরং চারদিক ছমছমে নিঃশব্দতায় মোড়ানো। বাতাস নেই বললেই চলে, গাছপালাও নিশ্চুপ, হতভম্ব হয়ে যেন কারো অপেক্ষায় আছে। ঘরবাড়ি নিশ্চুম, রাস্তাঘাট ফাঁকা, শুধু দূর থেকে ভেসে আসে একটা কাকের করুণ ডাক, যা সারা দুপুরকে আরো নিঃসঙ্গ করে তোলে। এই দুপুরে রোদও ভালোবাসা খোঁজে। দেয়ালে দেয়ালে আলোর ছায়া এঁকে, কারো সান্নিধ্যে যাওয়ার ইচ্ছা পোষে। জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকে পড়ে সেই আলো, অথচ ঘর যেন বিষণ্ণতায় মোড়া। কিছু বলছে না, শুধু অনুভব করাচ্ছে, একটা সম্পর্কের ক্লান্তি, টানাপোড়েন এবং হয়তো একটু আশাও। আবির, তার মা বাবা খেতে বসেছে। অনিমা খাবার সার্ভ করছে। আবির অনিমার উদ্দেশ্যে বলল, অনিমা তুমিও বসে যাও। সেদিনের পর থেকে অনিমাকে আবির তুমি বলে সম্বোধন করার চেষ্টা করে। আবিরের মা মুখ গম্ভীর করে বলেন, ও পরে খাক, আমরা উঠার পর খাবে। কেন মা, বাড়ির বউ বাকি সদস্যদের সাথে খাবে, এতে সমস্যা কোথায়? বাড়ির বউ হওয়ার যোগ্য এই মেয়ে নয়, শুধু বাধ্য হয়ে। অনিমার চোখে জল চলে আসে, অপমানে থমথমে হয়ে আসে মুখ। কিন্তু মায়ের কথার তীব্র প্রতিবাদ করে আবির। মা, ভুলে যেও নাও তোমার ছেলের বউ। মা হওয়ার শখ বিসর্জন দিয়ে আমাকে বিয়ে করেছে। একটু সম্মান দিয়ে কথা বলো। মেয়েটা তোমাদের জন্য কম খাটে না। তুই বউয়ের হয়ে দরদ দেখাচ্ছিস? ধর্ষিতা মেয়েকে বাড়ির বউ করেছি, ওর 14 গোষ্ঠীর কপাল। আবির তৎক্ষণাৎ ফুঁসে গিয়ে চেয়ার থেকে উঠে পড়ে, চোখ গরম করে রাগী সুরে মায়ের দিকে কথা ছুড়ে দেয়। মা বাবা হও, অসম্মান করতে পারি না, কিন্তু তুমি যদি আর একবার ওকে ধর্ষিতা বলো ছেড়ে কথা বলবো না মা। যা ঘটেছে তাতে ওর কি দোষ ছিল? মেয়ে হিসেবে তোমার অন্তত উপলব্ধি করা উচিত ছিল, এতগুলো বছর অনিমা কিভাবে সহ্য করে আছে, কতটা ট্রমায় আছে। তুমি প্রতিদিন মনে করিয়ে দাও শব্দটা উচ্চারণ করে। মেনে নিতে না পারলে বলো ওকে আমি ভাড়া বাসায় রাখবো, কিন্তু দয়া করে মেয়েটাকে অযথা ব্লেম করা বন্ধ করো। মেয়ের চোখে নাই পারো, ছেলের বউয়ের দৃষ্টিতে অন্তত দেখো। তোমার নিজের মেয়ে হলে দিনরাত ধর্ষিতা বলে খোঁচা দিতে পারতে? কথা শেষ করে আবির এক হাতে নিজের প্লেট তুলে নেয়, অন্য হাতে অনিমার হাত শক্ত করে ধরে টান দিয়ে বলে, ঘরে চলো। আবিরের মা রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠেন, দেখেছ তুমি, কেমন বউয়ের পা চাটা হয়েছে? বলে আলাদা বাসায় ভাড়া থাকবে? কি গো, এই দিন দেখার জন্য ছেলে জন্ম দিয়েছিলাম আমি?
খানিক থেমে ফোঁস ফোঁস করে বলে, সব মেহেরের জন্য হয়েছে। সর্বনাশী মেয়ে আমার ছেলের জীবন নষ্ট করেছে। সব ওর জন্যে। আবিরের বাবা নির্বিকার, একটা কথাও মুখ থেকে বের করে না। ঘরে এসে আবির দরজা লাগিয়ে দেয়। শরীর রাগে জ্বলছে। অনিমা নীরবে চোখের পানি ফেলছে। কষ্ট গলায় চেপে বসেছে। অনিমা, মেহুর বান্ধবী হয়েও এত দুর্বল কেন? শক্ত হরে পার না? প্রতিবাদ করতে পারো না? দেখনি প্রেগন্যান্ট অবস্থায়ও কিভাবে লড়াই করেছিল। গুরুজনেরা ভুল হলে ছোটদের মুখ খুলতে হয়। চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিতে হয়। আমি মেহুর মতো শক্ত নই আবির। অনিমার কান্নার গতি বাড়ে। আবির নিজেকে শান্ত করে অনিমাকে বিছানায় বসায়। আধখাওয়া প্লেটে থেকে ভাতের লোকমা তুলে মেয়েটার মুখের সামনে ধরে। হা করো। আমি খাবো না আবির। কাঁদো কাঁদো গলায়। আবির হালকা ধমকে উঠে। আহ, এসব ছেলেমানুষই ভালো নয় অনিমা। ভাতের উপর রাগ করতে নেই, নিজেকে তার জন্য কষ্ট দেবে না যে জানেই না তুমি কে। আমি কে আবির? তুমি একজন সাইলেন্ট ফাইটার, যে চুপচাপ অনেক কিছু সহ্য করার ক্ষমতা রাখে। বিশ্বাস করো তোমার চোখে এক ফোঁটা জলও দেখতে চাই না আর। হাত ধরেছি, সুখ দিতে নাই পারি দুঃখ দেব না। অনিমা মুগ্ধ হয়ে চেয়ে থাকে ঘোলা চোখে। আবির তাকে খাইয়ে দিয়ে হাত ধরে ফিরে আসে, অনিমার হাত শক্ত করে ধরে কোমল স্বরে বলে, তুমি আমার বউ, কিন্তু তোমাকে আপনি বলতেই আমার বেশি ভালো লাগে। তবে আমি আর আপনি বলল না। যদি তোমার মনে হয় আপনি ডাকি বলে কাছের ভাবি না। উদ্ধৃতি চিহ্ন। আপনার যা খুশি তাই ডাকবেন। আমি কিচ্ছু ভাবব না। যদি একটু স্পর্শ করি খুব বেশি মাইন্ড করবে কি? অনিমা চমকে গিয়েও নিজেকে শান্ত রেখে মাথা দোলায়। আবির তার গা ঘেঁষে বসে। কানের পিঠের চুলগুলো গুজে দিয়ে খোপা খুলে দেয়। নাক ডুবায় কালো কেশের ভাঁজে। অনিমার অবস্থা এদিকে করুন। তাদের মধ্যে যেহেতু মেলামেশা কম সেহেতু লজ্জা ভাঙেনি। একে অপরের কাছে সেভাবে আসেনি। তাই তো নববধূর ন্যায় লাজ ঘিরে ধরেছে মেয়েটাকে। চুল থেকে নাক সরিয়ে আবির অনিমার গলায় নাক ডুবায়। ফিসফিস করে বলে, কাছে আসিনি, কথা হয়নি, গল্প হয়নি, সুখ দুঃখ ভাগাভাগি করিনি। তোমার আমার কিচ্ছু হয়নি অনি। আমি চাই এবারে কিছু হোক, আমাদের মাঝে ভালোবাসা হোক। অতীত ভুলে একে অপরের কাছে আসা হোক। তুমি কি চাইবে আমাদের মাঝে ভালোবাসা হোক? অনিমা কথা বলতে পারে না। চোখ খিচে বিছানার চাদর খামচে ধরে রাখে। আবির তার আরো কাছে যায়। শুকনো ঠোঁট ভিজিয়ে নেশা নেশা কণ্ঠে প্রশ্ন ছুড়ে, এখন যদি গোসল ফরজ হয় তুমি কি খুব আপত্তি করবে অনি? অনিমার অবস্থা আরো যাই যাই। নিজের কাছেই নিজেকে খুব অদ্ভুত লাগে তার। যে স্বামীকে কামনা করে রাতের পর রাত কেঁদেছে আজ তার কাছে আসায় এত লজ্জা কেন? এত অস্থিরতাই বা কেন? সেও তো চেয়েছিল এই সম্পর্কের পূর্ণতা। অনিমার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আবিরের কানে পৌঁছে। বুঝে ফেলে সম্মতি আছে কিন্তু স্বীকারে অসম্মতি। লম্বা নিঃশ্বাস ফেলে আবির বাহু শিকলে আটকে নেয় তাকে। আজকের পর আরও এক ধাপ এগোলো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এভাবেই ধীরে ধীরে ভালোবাসা বাসি হয়ে যাবে। নিশ্চয় হবে। আন্ডারস্কোর। দিনটা শুক্রবার। দেওয়াল ঘড়িতে সকাল বাজে 9টা। শুক্রবার একটু বেলা করে ঘুমায় আরুষ। সপ্তাহের এই একটা দিনই ঘুমানোর সুযোগ পায়। উজ্জ্বল রোদ্দুর জানালার পর্দার ফাঁক দিয়ে ঢুকে বিছানা ছুঁয়েছে। আরুষ চোখ মেলে তাকায় ছাদের দিকে। একটা দীর্ঘ হাঁপ ছেড়ে বিছানা থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে নিচে নামে সে। ছিমছাম বসার ঘরে এসে বসে স্ত্রীকে খোঁজে তার চোখজোড়া। মেহের, কোনো সাড়া নেই। মেহের, কোথায় গেলে? আরুষের গলা একটু চড়া হতে না হতেই ছোট্ট পায়ের শব্দ তুলে আশ দৌড়ে আসে। পরনে নীল রঙের কার্টুন প্রিন্টের শার্ট, হাতে একটা চিরকুট। চোখে মুখে ছেলেমানুষি কৌতূহল। বাবা, মাম্মাম বলেছে এটা তোমায় দিতে। আরুষ আশের ছোট হাত থেকে কাগজটা নেয়। সাদা চিরকুট, হাতের লেখায় গোটা গোটা অক্ষর। চোখের সামনে যেন মেহেরের কণ্ঠই ভেসে ওঠে। চোখ নামিয়ে পড়তে শুরু করে। ইম্পর্ট্যান্ট মিশনে যাচ্ছি। আজ রাতে নয়তো কাল সকালেই ফিরে আসব। আশকে দেখে রাখবেন। রাগ করবেন না, ভোরেই ইনফর্ম করেছে রাধা। আপনার ঘুম ভাঙিয়ে আর বলতে ইচ্ছে করেনি। ফিরে এসে ডিটেইলসে সব বলবো। কপালে বিরক্তির ভাঁজ পড়ে আরুষের। দৃষ্টিতে স্পষ্ট অস্বস্তি। বাপ তোর মা আমায় রেখে দৌড় দেয় কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরুষ মাথা নাড়ে, আপন মনে গমগমে গলায় বলে, না, এর একটা শাস্তি দিতেই হবে। আরুষ কল করে মেহেরকে। দুবার রিং হতেই রিসিভ হয় কল। মেহের হ্যালো বলার আগেই আরুষ ধমকে উঠে, তুমি আমাকে রেখে গেছো কেন? বেয়াদব বউ। মেহের ঠোঁটের কোণে মুচকি হাসি, গলায় নির্ভার রসিকতা। সরি মিস্টার, আপনাকে নেওয়া যাবে না। আপনাকে সাথে নিলেই ঝামেলা আছে।
এর শাস্তি পাবে তুমি। কি রকম শাস্তি? উদ্ধৃতি চিহ্ন। বাসায় আসো, ডজন ডজন বাচ্চার মা বানাবো। এরপর ওদের ফেলে কি করে ছুটে বেরাও তাই দেখব। ফোঁস ফোঁস করে। লাভ নেই স্বামী, আপনি মানুষ করবেন, কাজে নো কম্প্রোমাইজ, আদরেও নো কম্প্রোমাইজ। বাজে কথা শোনার সময় নেই, খুব জরুরি মিশনে যাচ্ছি। রাঘব বোয়াল ধরতে। দোয়া করুন যে কাজে যাচ্ছি ঠিকঠাক যেন করতে পারি। কিসের দোয়া? স্বামী ফেলে রেখে কাজে দৌড়ে বেরাও। বদদোয়া দিচ্ছি, তোমার কাজে ছাই পড়ুক। উদ্ধৃতি চিহ্ন। প্রবাদ শুনেছেন, কিসের দোয়ায় যেন গরু মরে না? তুমি আমায় শকুন বলছো? শকুনের ফিমেল ভার্সন কি জানো? শকুনি। আমি শকুন হলে তুমিও আমার শকুনি বউ। তাহলে এক কাজ করুন, শকুনি বউ সিলেটেই থেকে যাক আর আপনি আরেকটা মানুষ বউ বিয়ে করে বাসর করুন। আপনার তো আবার বাসর করে পেট ভরে না। নাউজুবিল্লাহ। ছি বউ, ছি ছি। আমি এক নারীতে আসক্ত পুরুষ। কিভাবে বলতে পারলে তোমায় ছেড়ে অন্য নারীর সাথে বাসর? থু থু থু। আগে যা করার করেছি, এই পাপ আর না। আমার একটা বউই যথেষ্ট। তুমিই আমার জন্য সেরা মেহেরজান। পৃথিবীর আর কোনো নারী আমার শ্বেতপদ্মের জায়গা নিতে পারবে না। হয়েছে, সারাক্ষণ পটানোর ধান্দা। আমি কিন্তু মতলবটা বুঝতেই পারছি। আপনি আবার খুব সাধু পুরুষ তো। এই খবরদার অপবাদ দেবে না বউ, আমি ভালো পুরুষ, শুধু একটু প্রেমপ্রিয়, চুমুখোর। তাও বউয়ের সাথেই করি কিসে খারাপ দেখলে? তোমায় আর চুমুটুমু খাবো না, যাও, আমি সন্ন্যাসী হয়ে যাব। তখন বুঝবে, শুনেছি বিয়াত্তা মহিলারা স্বামীহীনা থাকতে পারে না। বুঝো না প্রবাসীর বউয়েরা কি জন্য পরকিয়া করে। কিন্তু আমি থাকতে পারি। আমার কাজ থাকে, মাথায় চিন্তা ঘোরে। সারাক্ষণ চুমু বাসর আর প্রোডাকশন নিয়ে পড়ে থাকি না। অসভ্য লোক। ফোন রাখুন। রাখবো না, কি করবে? আচ্ছা, আমিই রেখে দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। কল কেটে দেখো, সত্যি সত্যি কিন্তু রাউটার কানেক্ট হবে। এবারের ডাউনলোডে আসবে মেয়ে, তোমার মতো সুন্দরী মেয়ে বুঝলে বউ। মেয়েকে পাহারা দেওয়ার জন্য কামান রাখবো। কেউ তাকালেই সোজা, বুম। আপনি আমায় ধরে নিয়ে এসে বিয়ে করেছিলেন। ভুলে গেছেন, নিজের বেলায় সুরসুরি পরের বেলায় দাঁতকপাটি? উদ্ধৃতি চিহ্ন। আমার বুকের পাটা ছিল, তাই তুলে এনেছি। আরশের মতো বুকের পাটা আর কারোর নেই বুঝলে বউ। শুধু তোমার কাছেই ইজ্জত পেলাম না। হয়েছে, আহ্লাদ ছেড়ে ছেলেকে দেখে রাখুন, আমি রাতের মধ্যে ফিরে আসবে ইনশাআল্লাহ। উদ্ধৃতি চিহ্ন। কতদূর যাচ্ছ? আর কিসে করে যাচ্ছ? অফিসের গাড়িতে, সিলেটের জৈন্তাপুর যাচ্ছি। ফজলু চাচা ড্রাইভ করছে। সাবধানে যাও। সকালে চুমু খাওনি, ফিরে এসে সব পুষিয়ে না দিলে তোমাকে খেয়ে ফেলবো। কিভাবে খাবো জানো তো? বাঁকা হেসে। অসভ্য লোক। দাঁত কটমট করে রাগী লুক দিয়ে কল কেটে দেয় মেহের। এদিকে আরুষ কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। ল্যাবটবে মেইল পাঠিয়েছে রায়হানকে। ম্যানেজ আ ফ্লাইট টিকিট ফর মি। কাছে পিঠে হলে কথা ছিল। এত দূরে কেউ বউকে একা ছাড়ে? রাধাকে কল করেছিল আরুষ। প্রথমে বলতে না চাইলেও আরুষের এক ধমকে কাঁপতে কাঁপতে সব বলে দিয়েছে। জঙ্গলে এক জঙ্গি গোষ্ঠী ঘাঁটি পেতেছে। বোমাসহ নানান অবৈধ অস্ত্রপাতি তৈরি করে, মাদক সংগ্রহ করে প্যাকেটিং করে দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেয়। জৈন্তাপুর থেকে বাচ্চা মেয়েরা রহস্যজনকভাবে ইদানিং হারিয়ে যাচ্ছে। এ কাজ যে টেরোরিস্টদের নয় তার কি গ্যারান্টি? ড্রোন দিয়ে শ্যুট করার কথা মেহেরের। তবে জঙ্গির আস্তানায় একা একা যাওয়া বোকামি ছাড়া কিচ্ছু না। বউটা বড্ড অবাধ্য হয়েছে। মিশনে গেলে আরুষ গ্যাং নিয়ে গিয়ে পায়ের উপর পা তুলে শুধু হুকুম করে আর তার বউ একা একা যায় জঙ্গি ধরতে, কি অসহ্য দুঃসাহস। আন্ডারস্কোর। পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক শান্তিপূর্ণ আশ্রয়। এখানে শব্দেরা মরে যায়, আর নির্বতাই হয়ে ওঠে রাজা। চারপাশে সবুজের বিস্তার, মাথার উপর মেঘের খেলাঘর, আর দূরের অরণ্য থেকে ভেসে আসে পাখির ডাক আর ঝর্ণার ছলছল শব্দ। রিসোর্টের কাঠের কটেজগুলো পাহাড়ের ঢালে এমনভাবে সাজানো যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে প্রতিটি রেখা। কাচের জানালাগুলোয় ঠেকানো সকালবেলার রোদ, বারান্দা জুড়ে টিকে থাকা কুয়াশার শেষ ছোঁয়া, এই রিসোর্ট যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক টুকরো অন্য জগৎ। সেই নিঃশব্দতা ভেঙে একসময় থামে একটি গাড়ি। ফজলুর গাড়ি থেকে নেমে আসে মেহের। নীল কালো মেশানো সালোয়ার, চোখে সানগ্লাস, কাঁধে ঝোলানো ব্যাগ, কপালে ক্লান্তির রেখা। রিসোর্টের গেট পেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে বারান্দার দিকে পা বাড়াতেই হঠাৎ চোখ আটকে যায় মেহেরের। বারান্দার কর্নারে দাঁড়িয়ে থাকা সেই চিরচেনা অবয়ব। ফরমাল সাদা শার্ট, কালো প্যান্ট, হাত গুটানো, ঠোঁটে দুষ্টুমি মেশানো ঠান্ডা হাসি। আরুষ। মেহের থমকে যায়, চোখ কুঁচকে তাকায়। চটজলদি আরুষের কাছে গিয়ে প্রশ্ন ছুড়ে।
আপনি? কণ্ঠে তীব্র অবিশ্বাস ও আশ্চর্যভাব। আরুষের ঠোঁটের হাসি আরো চওড়া হল। ওয়েলকাম মিসেস শেখ। হানিমুন না হোক, হিল রিসোর্ট ট্রিপ তো হলো। মেহের বিরক্ত হয়ে বলে, আপনি এখানে কিভাবে? কে বলেছে আমি এই রিসোর্টে উঠব? আরুষ চমৎকার হাসি উপহার দিয়ে মেহেরের বাম হাত টেনে ধরে আঙ্গুলে পরা আংটির উপর হাত ঘুরিয়ে ঠান্ডা গলায় বলে, তোমার হীরার আংটিতে যে ট্র্যাকিং ডিভাইস আছে বউ, ভালোবাসার সঙ্গে সেফটির ব্যবস্থাও রাখতে হয়। মেহের চোখ সরিয়ে নেয়, দাঁতে দাঁত চেপে বলে, আমার কোনো প্রাইভেসি নেই, এই নিয়ে আবার গর্ব করছেন? আরুষ এক পা সামনে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমার প্রতিটা নিঃশ্বাসে আমি থাকি, প্রাইভেসির গুল্লি মারি। তোমার আমার মধ্যে প্রাইভেসি দেওয়াল তোলার সুযোগ পাবে না। আমি সেসব প্রাইভেসিকে তোয়াক্কা করি না যা আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রাখে। মেহের জবাব দিতে যাবে, কিন্তু তার আগেই আরুষ আবার বলে ওঠে, একলা এসেছো জঙ্গলে, জানো এখানে কি কি হতে পারে? একটাও ভুল হলে তোমাকে খুঁজে পাওয়া যেত না। ভরা যৌবনে আমি বৌহারা হতে রাজি নই। তুমি ছাড়া আমার নিডসগুলো কে পূরণ করবে জান? মেহের চোখে আগুন জ্বলে ওঠে। আপনার অত্যাচারে আমার না মরেই যেতে ইচ্ছে করে। বেঁচে যেতাম আমি। আরুষের হাসি আরো প্রসারিত হল। দারুণ আমেজে সে মেহেরের কানে ফিসফিসিয়ে বলল, জান, তুমি না থাকলে আমার কি হবে? কাকে সোহাগ করব? চুমু খাবো? তুমি জানো না তোমায় চুমু না খেলে আমার হাঁসফাঁস লাগে, অসুস্থ হয়ে যাই। তোমায় না দেখলে আমার অক্সিজেনের সাপ্লাই কমে যায়। বুঝো, একটু বুঝো তুমি। শেষ কথাটা কাতর শোনায়। মেহের সরে আসে, মুখ কিরকির করে বলে, অসহ্য। আরুষ তার দিকে ঝুঁকে আসে। অসহ্যটাকেই তো তুমি বারবার সহ্য করো, এই যে তুমি আসার আগেই আমি এসে বসে আছি। এটাকেই বলে টান, বুঝলে? বউয়ের টান। মেহের মেজাজ তুঙ্গে তুলে অবশেষে বলেই ফেলল যা সে কখনো মুখে আনেনি। আমার বাতারা চিহ্ন লের টান। ছি ছি বউ, ভেরি ব্যাড, তুমি বাতারা চিহ্ন লোছাল গালি শিখেছ? আমার দেখা দেখি, বন্দুক আর অ্যাকশনেই থেমে যাও জান। আমার ফিমেল ভার্সন হলে গালি আর চাপার জোরে 2 মিনিট টিকতে পারবো না। তুমি আবার ভালো বউ তো। বাতারা চিহ্ন লের বউ। হনহন করে মেহের ঘরে চলে যায়। আরুষ ঠোঁট কামড়ে হাসে। নিজেও জানে না কেন সে এমন দুষ্টু। কিন্তু মেহেরকে রাগাতে তার ভাল্লাগে, একটু বেশিই ভাল্লাগে। ড্যাশ 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 ড্যাশ। রিসোর্টের কটেজে ঢুকেই মেহের চুপচাপ হয়ে যায়। বাইরে পাহাড়ের গায়ে পড়া দুপুরের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। ঘড়িতে সবে 3টা। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, টেরোরিস্টদের ধরবে কি করে? আরুষ বিছানায় শুয়ে মোবাইল টিপছে। বউয়ের মন ভালো নেই, সিরিয়াস মুডে আছে, এখন তাকে বিরক্ত করলে যেখানে সেখানে লাথি বসাবে। ক্যারাটে শিখিয়েছিল বউয়ের সেলফ ডিফেন্সের অজুহাতে। কে জানতো বেচারা নিজেই বিপদে পড়ে যাবে। আগে থেকেই ভয় পেত না, জার্নালিজমে ঢোকার পর আরও পায় না। মেহের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। পাহাড়ের নিচে ছড়িয়ে থাকা বুনো বনভূমি আর একটা গোপন জিপিএস লোকেশন ম্যাপ তার চোখের সামনে। মৃদু গলায় সে নিজেকে বলে, জঙ্গিদের আস্তানা ওই জঙ্গলে। পাহাড়ের খাজে একটা গোপন টানেল আছে। সেখানেই ঘাঁটি গেড়েছে তারা। আরুষ তাকালো না, কিচ্ছু বলল না, রিল্যাক্স মুডে সে গেম খেলছে। ছেলের ফেভারিট গেম পিচ্ছিকে দেখতে দেখতে তারও এখন গেম খেলতে ভালো লাগে। কি আশ্চর্য বাবা সে। বাবা কম সে বন্ধু বেশি। বউ, আসো না একটা ঠান্ডা চুমু খাই। মিস্টার শেখ। মেহের চোখ পাকিয়ে আরুষের পাশ কাটিয়ে চলে যেতে লাগে। হঠাৎ আরুষ থেমে যায়। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রয়। মেহের প্রশ্ন করে, থামলেন যে? জলদি হাঁটুন, সন্ধ্যা নামছে। শুনেছি এই জঙ্গলে বিষাক্ত পোকামাকড় আছে। আরুষ সে কথা যেন শুনতাই পায় না। ঠোঁটে স্নান হাসি খেলিয়ে বলে, এদিকে এসো তো। মেহের কাছে এগোয়। কি? আরেকটু। উদ্ধৃতি চিহ্ন। একেবারে আরুষের কাছে এসে দাঁড়াল মেহের। চোখে প্রশ্নচিহ্ন ঝুলছে। ঠোঁট ফাঁক করে কিছু বলার আগেই আরুষ শক্ত করে মেহেরের কোমর টেনে ধরে ঠোঁটজোড়া স্পর্শ করে। কেঁপে উঠে মেহেরের সারা শরীর। আচমকা চুমুর প্রভাব ও আরুষের অদ্ভুত আচরণ কোনোটাই সামলে উঠতে না পেরে নাজেহাল হওয়ার জোগাড় হলো মেয়েটার। বড্ড চেষ্টা করে সল সরে আসার, কিন্তু কেন যেন আরুষ খুব শক্ত করে ধরেছে তাকে। যেন আজীবনের জন্য মিশিয়ে নিতে চায় নিজের সঙ্গে। মনের সুখে লম্বা চুমুর স্বাদ নিয়ে তবেই মুক্তি দেয় সে মেহেরকে। ছাড়া পেয়ে 2 মিনিট জোরে জোরে নিঃশ্বাস টানে মেহের। ধাতস্থ হয়ে কোমরে হাত দিয়ে ঝাঁসির রানীর মতো ঝনঝনিয়ে বলে, আপনি ভালো হবেন না তাই না? যেখানে সেখানে চুমু নিতে হয় কেন? জঙ্গলে ক্রিমিনাল ধরতে এসেছি, আপনার সাথে চুমোচুমি করতে আসিনি। অশ্লীল লোক। আরুষ দাঁত কেলিয়ে হাসে। দুষ্টু কণ্ঠে বলে, আমার চুমু খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন নেই।
বউ সাথে থাকলেই চুমু হবে। এখন দাঁড়িয়ে না থেকে চলুন। পিপাসা লেগেছে, একটু পানি নিয়ে আসো যাও, খুঁজে দেখ আশেপাশে কোথাও ঝর্ণা থাকলেও থাকতে পারে। আমি আর হাঁটতে পারছি না, ক্লান্ত লাগছে। মেহের সন্দেহের চোখে তাকায়। বিষয়টা খুব অদ্ভুত লাগলো ওর কাছে। ক্লান্ত হওয়ার মানুষ তো আরুষ নয়, তাছাড়া জঙ্গলে একা ছাড়ছে তাকে? কোথায় তো খটকা আছেই। ঝেড়ে কাশুন, আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আমায় জঙ্গলে হারিয়ে দিয়ে আরেকটা বিয়ে করবেন না? আপনার পরিকল্পনায় ছাই পড়ুক। তুমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? যাও না, খুঁজে নিয়ে আসো। উহু, আমার একলা যেতে ভয় করে। আপনিও চলুন। কিসের ভয়? কিচ্ছু হবে না। উদ্ধৃতি চিহ্ন। মেহেরের সন্দেহ আরও ঘোলা হচ্ছে। সূক্ষ্ম চোখে সে আরশকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে। আপনি নড়ছেন না কেন? চলুন একসাথে গিয়ে খুঁজি। না, আমার পা ব্যথা করছে। উদ্ধৃতি চিহ্ন। মিথ্যে কেন বলছেন মিস্টার শেখ? কি হয়েছে ঠিক করে বলুন। মিথ্যে, কোথায় মিথ্যে? উদ্ধৃতি চিহ্ন। একজন জার্নালিস্টের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আরুষ ফস করে নিঃশ্বাস ছাড়ে। বনিতা না করে ষষ্ঠভাবে বলে। আমার পায়ের নিচে মাইন। মেহের নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। কথাটা যেন সে বুঝতেই পারেনি। মিনিট দুই স্তব্ধ থেকে বিস্ফোরিত চোখে তাকায় আরুষের পানে। এরপর চোখজোড়া নেমে যায় পায়ের কাছে। সত্যিই, আরুষের পায়ের নিচে কালো ধাতব কিছু। এটাই মাইন। মেহেরের চোখজোড়া অচিরেই ছলছল করে উঠে। ঝোড়ো ঝোড়ো করে ঝরে পড়ে নোনা জল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছে, ভীষণ যন্ত্রণা অনুভূত হয়। অস্ফুট স্বরে ফুঁপিয়ে উঠে। মিস্টার শেখ। আরুষ মেহেরের কপালে চুমু খায়। শান্ত কণ্ঠে বলে। তুমি চলে যাও মেহেরজান। আয়েশের তোমাকে প্রয়োজন। চলে যাও তুমি। আর বাবাকে? বাবাকে আয়েশের প্রয়োজন নেই, আত্মঘাতী হয়ে উত্তর করে মেয়েটা। আরুষ মেহেরের গাল দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে, অধৈর্য হয়ে বলে। জেদ করো না মেয়ে, তুমি মরবে না, বুঝেছ? তোমার বাঁচতে হবে। আমার ছেলের জন্য বাঁচবে তুমি। মেহের একরোখা মনোভাবে দাঁড়িয়ে আছে ঠায়। চোখে অশ্রুধারার তীব্র বহমানতা। সে আচমকা আরুষকে জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে অশ্রুসিক্ত কণ্ঠে বলল। আপনিহীনা বাঁচার চেয়ে আমার মৃত্যু প্রিয়। কখনো কখনো সন্তানের মুখ চেয়ে বাঁচতে হয় মেহেরজান। আপনি ছাড়া বাঁচতে চাই না, প্লিজ, আপনিহীনা বাঁচতে বলবেন না। মরে যাব আমি, সত্যি মরে যাব। জান, আজ আমি না আসলে হয়তো মাইন তোর পায়ের তলায় পড়তো, ভাবলেই আমার দম বন্ধ লাগছে। হয়তো এজন্যই আল্লাহ আমায় পাঠিয়েছেন। উদ্ধৃতি চিহ্ন। ভাগ্যের ইঙ্গিত কেন বোঝেন না? ভাগ্য চাই এই পাহাড়কোলের জঙ্গলে জন একসাথে হারিয়ে যাই। একবার ভাবুন, এর চেয়ে সুন্দর মৃত্যু আমরা কোথায় পাব? হারিয়ে ফেলার বিরহ কাউকে আলাদা করে সহ্য করতে হবে না। একসাথে নিঃশ্বাস শেষ হব, আল্লাহর দরবারে একসঙ্গে হাজির হব। আপনার উপর আল্লাহর যদি কোনো অসন্তুষ্টি থাকে তবে আপনার অতীতের পাপের বোঝা খানিকটা আমিও নিজের ভাগে নেব। প্লিজ আমায় আপনার সঙ্গে নিন। মেহেরে কান্নায় ভেঙে পড়ে। আরুষ তার মাথায় চুমু খায়। মুখ তুলে সারা মুখে, ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। বুকের ভেতর ফেটে যাচ্ছে। ঝোড়ো ঝোড়ো করে চোখের পানি ঝরছে আরুষের চোখ থেকে। কখনো ভাবেনি মরতে বেপরোয়া আরুষের বুক কাঁপবে। জান রে, আর কয়টা বছর তোর সাথে বাঁচতে চেয়েছিলাম আমি। আল্লাহ এত তাড়াতাড়ি ডেকে নিল। আমি মরতে চাই না এখনই, আরেকটু বাঁচতে চাই। আমার ছেলেটা কত্ত ছোট, ওকে একা ফেলে রেখে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে জান। ছোটবেলায় বাবা মাকে খুব লাগে জানিস? এই নিঃসঙ্গতার যন্ত্রণা কত কঠিন তা আমার চেয়ে ভালো কে বোঝে? আমার ছেলের কপালেও সেই এক দুর্ভাগ্য, একরকম অভিশাপ লেগে গেল। আমার অভিশাপ ওর পিছু নিয়েছে মেহেরজান। আমার ছেলেটা কিভাবে বাঁচবে আমাদের ছাড়া? একটু থামে আরুষ। গলায় কথা আটকে যাচ্ছে। তুমি ফিরে যাও, প্লিজ ফিরে যাও। মেহের শব্দ করে কাঁদে। আপনাকে ছাড়া ফিরব না মিস্টার শেখ। সন্তানকে ভালোবাসি কিন্তু স্বামীর চেয়ে বেশি নয়। আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। দরকারে মৃত্যু গ্রহণ করব হাসি মুখে। কেন ভয় পাচ্ছেন? আয়েশকে সবাই দেখবে, আবির ভাইয়া, অনিমা আছে তো। ওরা ঠিক আয়েশকে সন্তানের মতো আগলে রাখবে মিস্টার শেখ। আপনি ভাববেন না। খুব অভিমান করবে ছেলে আমার। যখন ও বুঝতে শিখবে, একটুও অভিমান করবে না। আপনি যখন জেলে ছিলেন, প্রতি রাতে ওকে ঘুম পাড়িয়ে আপনার আমার জীবনের গল্প লিখেছি, কোথাও একচুল খামতি নেই। সবকিছু লেখা আছে মিস্টার শেখ। আয়েশ যখন জানবে তার বাবা মা একে অপরকে ছাড়া অপূর্ণ, ও ঠিক বুঝবে বাবা মা কেন ফিরে আসেনি। অভিমান করবে না আমার ছেলে। খুব বুঝদার সে, গর্ব করবে, বাবা মায়ের ভালোবাসার গল্প পড়ে গর্ব করবে আমার ছেলে।
তাকে আমি ভালোবাসতে শিখিয়েছি, এটুকু সময়ে যতটুকু দেওয়া সম্ভব দিয়েছি। আপনি ভাববেন না শেষবার ছেলের সাথে কথা বলবে না মেহেরজান? বলবো, তার আগে ছেলের ভবিষ্যতের নিশ্চয়তা চাই। মেহের সাইড ব্যাগ থেকে ল্যাপটপ বের করে কল করে প্রথমে আবিরকে। অনিমা রিসিভ করে ফোন। কেমন আছিস মেহু? ভাইয়া আর তুই একসাথে আছিস? কল স্পিকারে দে, খুব জরুরি কথা আছে। মেহেরের কাদো কাদো গলায় স্বর, অনিমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? দেরি করিস না প্লিজ, ভাইয়াকে ডাক। অনিমা দেরি না করে আবিরের কাছে যায়। আবির তখন বাগানের গাছগুলোতে পানি দিচ্ছে। তার কাছে গিয়ে ফোন লাউড স্পিকার দেয় অনিমা। এখন বল, আমরা শুনছি। বুকে পাথর চাপা দিয়ে অতিকষ্টে মেহের বলে, তোমাদের কোনো সন্তান নেই। আমি চাই আমার ছেলেটাকে তোমরা অ্যাডপ্ট করো। কি বলছিস এসব তুই? তোরা থাকতে কিসের অ্যাডপশন? অবাক কণ্ঠে, কথা দাও, আমার ছেলেকে তোমরা দেখবে ভাইয়া। প্লিজ ওকে তোমরা বাবা মায়ের আদরটুকু দিও। আমাদের আর ফেরা হবে না ভাইয়া। অনিমা আবির আতঙ্কে একসঙ্গে চেঁচিয়ে উঠে, মেহু, কি বলছিস এসব? মেহের সে কথার উত্তর না দিয়ে কান্নায় ফেটে পড়া গলায় বলল, কথা দাও। দিলাম কথা, এবার বল তোরা কোথায়, কি অবস্থায় আছিস? অ্যাড্রেস বল, আমি এক্ষুনি আসছি। মেহের বেশি কিছু না বলে শান্ত স্বরে শুধু একটা কথাই বলল, তোমরা ভালো থেকো, ভালোবাসায় থেকো। কল কেটে আবির অনিমা জনের নম্বর ব্লক করে রাখে মেহের। জানে, ওপারের জন চিন্তায়, পেরেশানিতে অস্থির এখন, কিন্তু কিচ্ছু যে করার নেই। আরুষ বাবার নম্বরে ভিডিও কল করলে বাবা তাৎক্ষণিক কল রিসিভ করেন, যেন তাদের ফোনের অপেক্ষাতেই ছিলেন। কখন আসবে? দাদুভাই কাঁদছে। আমি আর কতক্ষণ সামলাবো বাবা? এখন থেকে তোমরাই ওর সব বাবা। সামলানোর দায়িত্ব তোমাদের আজ থেকে। উদ্ধৃতি চিহ্ন। আরুষ, কি হয়েছে বাবা? তোমার গলা অন্যরকম লাগছে। আরুষ করুণ স্বরে বলল, বাবা, তোমার সাথে খুব অসভ্যতা করে তোমার ছেলে, কিন্তু বিশ্বাস করো তোমায় খুব ভালোবাসি আমি। আমি তোমার অসভ্য ছেলে হলেও তুমি আমার গর্ব বাবা। তোমার অসভ্য ছেলেকে পারলে ক্ষমা করে দিও। কি হয়েছে তোমার আরুষ? কি হয়েছে বাবা? আমার চিন্তা হচ্ছে, বলো কি হয়েছে? আয়াশকে ডাকো বাবা। আয়াশকে ডাকলেন রুহুল শেখ। বাইরে দোলনায় খুব অভিমান করে বসেছিল সে। অনেকক্ষণ বাবা মায়ের খোঁজ নেই। বাবা তাও অফিস গেলে সঙ্গে নেয়, কিন্তু মা খুব পচা, কত্ত মিশনে গেল কিন্তু একবারও তাকে সাথে নিল না। ফিরে এলে মায়ের সাথে কথা বলবে না আশ। খুব অভিমান হয়েছে ছোট্ট আশের। এমন সময় দাদুর ডাকে ছুটতে এসে বাবাকে ফোন স্ক্রিনে পেয়ে খুশিতে বাকবাকুম আশ। বাবা তোমরা কখন আসবে? আরুষ ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, আসবো বাবা। উদ্ধৃতি চিহ্ন। মেহের আরুষের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে আয় ছেলের সঙ্গে। ছোট্ট ছেলেটা ততক্ষণে অভিমানে মুখ আন্ধার করে ফেলেছে। মাকে দেখেই আশ মুখ ঘোরায়। তোমার সাথে আরি মাম্মাম, তুমি আমাকে কোনোদিন মিশনের সাথে নাও না। কথা নেই তোমার সাথে। মেহের চোখ মুছে নিজেকে খুব শক্ত করে বলে, কথা না বললে কিন্তু মাম্মাম আর ফিরব না। মাম্মাম হারিয়ে যাব। আশ তখন কাকে মাম্মাম ডাকবে? এতটুকু কথাতেই আশের চোখে মুখে আতঙ্ক ধরা দিল। ছলছল করে উঠল নিষ্পাপ চোখজোড়া। মাথা নেড়ে আতঙ্ক মিশ্রিত স্বরে সে বলল, না না, তুমি চলে এসো মাম্মাম। আমি রাগ করিনি তো, প্লিজ তুমি হারিয়ে যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি। মেহের স্কিন থেকে মুখ সরিয়ে ওড়না চেপে ধরে কান্না আটকায়, ছেলের নিষ্পাপ চেহারা দেখে বুকটা ফেটে যাচ্ছে তার। হায় জীবন, এতটুকু ছেলেকে এতিম করে বাবা মা একসঙ্গে দুনিয়া ছাড়বে? ছেলেটার সহ্য হবে তো? শুধু মাম্মামকে ভালোবাসিস? বাপ পদ্মায় ভেসে আসছে। তোমাকেও ভালোবাসি বাবা, খুব। মেহের চোখ মুছে আবার স্ক্রিনে তাকায়। দাদুর কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না। মনে রাখবে তুমি যদি দুষ্টুমি কর, মাম্মাম খুব কষ্ট পাবে, বাবা অভিমান করবে, তুমি তাদের কষ্ট দিতে চাও? আশ না বোধক মাথা নাড়ায়। উহু, আমি জানি তো, আমার আশ গুড বয়। মা বাবা তোমাকে খুব ভালোবাসে বাবা। আমিও খুব ভালোবাসি তোমাদের। নিজের খেয়াল রাখিস বাপ। বড় হয়ে আমার চেয়েও অনেক বড় ব্যবসায়ী হবি। খুব নাম হবে তোর। সবার কথা শুনিস। ভালো থাকিস বাপ আমার। জন একসঙ্গে স্ক্রিনে চুমু খায়। আশও ফ্লাইং কিস ছুড়ে দেয় বাবা মা দিকে। ছোট্ট হাতে বাই বাই দেয় তাদের। কিন্তু সে তো জানে না, শেষ বিদায় দিচ্ছে বাবা মাকে। শেষবার দেখছে তাদের জলজ্যান্ত চেহারা। এরপর সত্যি সত্যি বাবা মা দূর আকাশের তারা হয়ে যাবে। কল কেটে আরুষ কপালে দুহাত চেপে ধরে ভাঙা গলায় বলল, মরতে ভয় করেনি কোনোদিন আমার, কিন্তু ছেলেকে একলা ফেলে চলে যেতে ভয় হচ্ছে জান।
জীবনের পরিণতি এতই ভয়ঙ্কর হতে হলো, ভাবতে পারছি না। মেহের আরশের বুকে মুখ লুকিয়ে চিৎকার করে কাঁদে। আক্ষেপের সুরে ভীষণ যন্ত্রণা নিয়ে ভাঙা সুরে বলে, সব আমার জন্য, আমি যদি আজ না আসতাম এখানে, আপনার পায়ের তলায় মাইন পড়তো না। সবকিছুর জন্য আমি দোষী। আমার ভুলের মাসুল আমার স্বামী সন্তান দিচ্ছে। কি করে ক্ষমা করি নিজেকে আমি? বোকা বোকা কথা বলো না মেয়ে, সব আগে থেকে ফিক্সড। ভাগ্য কেউ বদলাতে পারে না, আমাদের জীবনযাত্রা এতটুকুরই ছিল। আরশ থেকে ডাক এলে কার সাধ্যি দুনিয়ায় বাঁচার। মেহের কান্নার গতি বাড়ালো। আরশের শার্ট খামচে ধরে হাউমাউ করে কান্না করছে সে। আরশ লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। বুক কাঁপছে, মনে হচ্ছে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। সে মেহেরের মাথার চুল শক্ত করে চেপে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, কাঁদিস না জান, শ্বেতপদ্মের চোখের পানি আমার যে সহ্য হয় না। ভালোবাসি তো খুব। মেহের কান্নারত অবস্থায় অস্ফুটে বলল, আমিও ভালোবাসি আপনাকে, জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আরুষ ঠোঁটজোড়া কামড়ে ধরে নিজেকে শান্ত করে। মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। মন শক্ত করে আরুষ মেহেরের গাল চেপে ধরে আকস্মিক ঠোঁট ছোঁয়ায়। স্পর্শের তীব্রতা, তৃষ্ণা ছিল বড্ড বেশিই প্রখর। শেষ স্পর্শ, শেষ চুমু, শেষবার ছোঁয়া। মেহেরও সাড়া দেয় স্বামীকে। দুজনের নয়নজোড়া থেকে টপটপ করে ঝরে যায় অশ্রুর ঝর্ণা। দীর্ঘক্ষণ ওষ্ঠদ্বয় একে অপরের পরশ ছুঁয়ে আরুষ ঠোঁট ছেড়ে দেয়। কম্পমান বুকের সঙ্গে মেহেরকে পুনরায় শক্ত করে মিশিয়ে নিয়ে কানে কানে বলে, জান, কালিমা পড়বি না? মেহের কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। অতঃপর তারা শব্দ করে কালিমা তাইসিবা উচ্চারণ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইনের উপর থেকে আরশ পা সরাতেই শব্দে বিস্ফোরণ হলো। ফেটে ছিন্নভিন্ন হয়ে গেল একজোড়া দম্পতির দেহাংশ। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে ইতি টানল তাদের জীবনের গল্প। শেষ হলো আরশ মেহেরের জীবনযাত্রা। আন্ডারস্কোর ম্যাপেল পাতা। ডায়েরির শেষ পাতায় কলম গুজে ডায়েরি বন্ধ করা হয়। ডায়েরি শেষ, আরশ মেহেরের জীবনের গল্পও শেষ। সময় কখনো কারো জন্য থেমে থাকে না। কেটে গেছে 15টা বছর। 22 বছরের যুবক এখন আশ। বাবার গুণগুলো তার ভেতর খুঁটে খুঁটে ভরা। যেমন চেহারায়, তেমন ব্যক্তিত্বে। ছোটবেলার মতো আর দুরন্ত নেই সে। বাবা মা হারিয়ে যাওয়ার পর সেও কোথাও যেন হারিয়ে গিয়েছে। দুষ্টু ছেলেটা এত শান্ত হয়েছে যে যুদ্ধ লেগে লেগেও একটার বেশি দুটো কথা বের করা যায় না মুখ থেকে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আশ জৈন্তাপুরের জঙ্গল থেকে চোখ ফিরিয়ে আবিরের পানে তাকায়। রক্তলাল চোখ আশের অথচ জল ঝরে না। বাবার মতোই কঠিন সে, সাহসা কাঁদে না। ওই জঙ্গলেই বাবা মা হারিয়েছিল মামা? আবির কথা বলে না। পুরনো সেই বিভীষিকাময় দৃশ্য চোখে ভেসে উঠায়, চোখ ছলছল করে উঠল তার। মেহের কল কাটার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে আবির বেরিয়ে গিয়েছিল তাদের খোঁজার উদ্দেশ্যে। মোবাইল ট্র্যাক করে ঠিকানা তো পেয়েছিল, কিন্তু জীবিত পায়নি আরুষ মেহেরকে। রক্তাক্ত লাশজোড়া নিজেই ফরেন্সিকে পাঠিয়েছিল। কি ভীষণ যন্ত্রণার ছিল ওই মুহূর্তটা, মনে পড়লেও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আবিরের। ভালোবাসার মানুষকে সে লাশ হতে দেখেছে। নিষ্পাপ আশকে এতিম হতে দেখেছে। বয়স্ক রুহুল শেখ ছেলের মৃত্যুশোক সহ্য করতে পারেননি। 2 মাসের মাথায় স্ট্রোক করে মারা যান। এরপর থেকে আশ আবির অনিমার কাছেই মানুষ। সরে বসতে দেয় না তাকে। নিজের সন্তানের চেয়ে কম স্নেহ করে না আশকে, কিন্তু এত কিছুর পরও বাবা মায়ের অভাব ঘুচেনি এক ফোঁটাও। বাবা মা ডাকে না সে তাদের। অনিমাকে মামুনি আর আবিরকে মামা ডাকে। আক্ষেপ করে না আবির, কখনো বলেও না বাবা ডাকতে। তবে সন্তান না থাকার যন্ত্রণাই হয়তো বাবা মা ডাক শোনার ইচ্ছেকে দ্বিগুণ করে দেয়। তাই তো একখানা মেয়ে অ্যাডপ্ট করেছে তারা। আশের বছর 5-এর ছোট হবে সে। মেয়েটা ভারী দুষ্টু, সারা বাড়ি মাতিয়ে রাখে। আবির মাথা দোলায়, হ্যাঁ সূচক উত্তর করে। আশ আবারও পাহাড়কোলের সেই জঙ্গলে তাকায়। হাতের ডায়েরিটা শক্ত হাতে খামচে ধরে বলে, শেষ পাতায় মা কি লিখেছিল জানো মামা? না। আশ কলম রাখা পাতাখানা বের করে আবিরের সামনে মেলে ধরে। আজই জানলাম আমি প্রেগন্যান্ট। মিস্টার শেখকে কিছু বলিনি। সামনে মাসে আশের জন্মদিন। আমার এক সন্তানের জন্মবারে আরেকজনের আগমনের খবর জানাবো। এবারে আর কিচ্ছু মিস হবে না। আবিরের চোখ থেকে খসে পড়ে এক ফোঁটা জল। আশ ডায়েরিটা নিজের কাছে টেনে নেয়। দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা জানতেই পারল না আবারও উনি বাবা হতে যাচ্ছিলেন। বাবা মায়ের সাথে সাথে ভাইবোন হারিয়ে বসলাম। কি আফসোস ভাই ছিল না বোন তাও জানি না। আবির আশের মাথায় হাত বুলিয়ে দেয়। মুখে কথা আসছে না বলেই নীরব হয়ে থাকে। আশ আবারও বলে, ট্যুরিস্ট স্পটে মাইন কিভাবে আসে মামা? এই জায়গায় তো মাইন থাকার কথা না। একই প্রশ্ন আমারও। আমি চেষ্টা করেছি অনেক, কিচ্ছু পাইনি।
জঙ্গলের গভীরে টেরোরিস্টের ঘাঁটি পাওয়া গিয়েছিল। আমার ধারণা মেহু তাদেরকে ধরতেই গিয়েছিল। কিন্তু দীর্ঘশ্বাস ফেলে, বাবা মাকে কেউ ইচ্ছে করে মেরে ফেলেছে মামা। টার্গেট মা ছিল, সাথে বাবাও ট্রাপে পড়েছে। আশ থেমে যায়, মুখ চোখ গম্ভীর করে, আগুন চোখে তাকায়। রক্তজবার মতো লাল তার দৃষ্টি। আমি এর প্রতিশোধ নেব মামা। যাদের জন্য বাবা মা আমার জীবন থেকে হারিয়ে গেল তাদের জীবনের সব কেড়ে নেব আমি। কঠিন মৃত্যু দেব, যেন মৃত্যুর জন্য তারা আমার কাছে জন্য ভিক্ষা চায়। আদ্রিয়ান, না বাবা, এমনটা করিস না। মা খুব কষ্ট পাবে। তুই জানিস না কত লড়াইয়ের পর বাবা মা এক হয়েছিল। অন্ধকার থেকে টেনে এনে আলো জ্বালিয়েছিল তোর বাবার জীববে মেহু। তোকে মেহু সবটা দিয়ে বড় করেছে, তুই এই ভুল করিস না বাবা। বাবা মা ভুল করেনি, কেন তাদের অকালে মরতে হলো মামা? শুধু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাই। যেই ন্যায় আমার বাবা মাকে শেষ করে দিয়েছে সেই ন্যায় না হয় নাই করলাম। অন্ধকার হয়েই একদিন আমি অন্ধকার মেটাবো, আলো জ্বালাবো। মাফিয়া আরশ শেখের ছেলে আমি, আদ্রিয়ান মাহতাব শেখ আশ। কাউকে ছাড়বো না মামা, কাউকে ছাড়বো না। আবির আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে রয়। বুক ধিপ ধিপ করছে। এই এক আগুন, একই প্রতিশোধ স্পৃহা সে আরশের চোখে দেখেছিল। আরশের না হয় মেহের ছিল, কিন্তু আশের কে আছে? কি হবে এই ছেলেটা বাবার মতো ধ্বংসাত্মক উঠলে? কে ফেরাবে আবার তাকে আলোর পথে? আন্ডারস্কোর সময় বদলেছে, মুখ বদলেছে শহরের, রাস্তাঘাটে আধুনিকতার কৃত্রিম আলো। ইমারতগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানুষকে মনে করিয়ে দেয় তারা, সব কিছুরই শেষ আছে, শুধু সময়ের বদলটাই চিরন্তন। মেহেরজান প্যালেসের খোলা বারান্দায় এখনো প্রতিদিন পড়ন্ত রোদ এসে পড়ে, যেন অতীতের সময়টা নিজের উপস্থিতি জানান দেয়, কিন্তু ছুতে দেয় না কাউকে। আশ দাঁড়িয়ে আছে খোলা বারান্দায়। এখান থেকে গোটা প্যালেস সুন্দরভাবে দেখা যায়। বাবা সত্যি ভালোবাসায় কখনো কঞ্জুসি করেনি। নবাবের মতো বেগমের জন্য মহল বানিয়েছেন। মা বাবার ভালোবাসার গল্প পড়লে বুক ভরে আসে আশের। শুধু ভেতরে খুব নিঃসঙ্গ এক পুরুষ সে। চোখে গভীরতা, ঠোঁটে অনুচ্চারিত হাজার কথা। বাবা মার অনুপস্থিতি আজও ভীষণ পোড়ায় ছেলেটাকে। কি দোষ ছিল তার? ভাগ্য কেন কেড়ে নিল বাবা মাকে তার থেকে? বাগানে ফুটেছে বাহারি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধ ভেসে আসছে বাতাসে। মেহের রোপণ করেছিল নিজ হাতে। মা বাবা এখন শুধু স্মৃতির পাতায়। নিঃশব্দে পা ফেলে আশের পেছনে এসে দাঁড়ায় এক সপ্তদশী কন্যা। তার কোমর ছাড়ানো লম্বা চুল, গায়ের রং হলুদে ফর্সা। ডাগর ডাগর চোখ, হাসিটা ঐশ্বরিয়ার মতো। পাতলা গড়নের চেহারা, সব মিলিয়ে আরশি দেখতে ভীষণ সুন্দর। আবিরের অ্যাডপ্ট করা মেয়ে আরশি। আশের নামের সাথে মিল করে তার নাম রাখা। খুব দুরন্ত, সববার আদরের আরশি। আজ আরুষির পরনে গাঢ় নীল রঙের সিল্ক কামিজ, খোলা চুলে বাতাস লাগছে, তার চোখ আটকে আছে আশের দিকে। আশ ঘাড় না ঘুরিয়ে বলে, কিছু বলবি আরু? তুমি কি করে জানলে আমি এসেছি? হাঁটলে তোর পায়েল বাজে তাই জেনে ফেলি। শব্দ হয়নি একটুও, তবু বুঝে যাও কেন? মামা বলে আমি বাবার মতো প্রখর তাই হয়তো বুঝে ফেলি। তোমার মন খারাপ ভাইয়া? না, বাবা মাকে মনে পড়ছিল। এখানে আর আসবো না রে। প্যালেসে আসলেই বাবা মায়ের মুখগুলো স্মৃতি থেকে সরে না। হাহাকার করে বুক। আরুষি পেছনে থেকে জড়িয়ে ধরে আশের পিঠ। নরম কণ্ঠে বলে, এসব বলো না ভাইয়া, আমার কষ্ট হয়। তাহলে ভাব এতিম হয়ে আমার কেমন হয়? চুপ, এতিম কোথায়, আমরা আছি না? নাকি আমাদের তুমি পরিবার ভাবো না? আশ সে কথার উত্তর না দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় আরুষির বাহু থেকে। কণ্ঠে গাম্ভীর্য টেনে বলে, তোকে বলেছি না যখন তখন জড়িয়ে ধরবি না। শুধু সাইজে বড় হলে হবে? বড় হচ্ছিস না, ছেলেদের থেকে ডিস্টেন্স মেইনটেইন করবি। আরশি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, ছেলে নও তুমি আমার খুব আপনজন ভাইয়া। আমি কখন পর বললাম? শুধু বলেছি হুটহাট জড়িয়ে ধরবি না। মানুষ খারাপ বলে আরু, লোকে আঙুল তুললে নিশ্চয় ভালো লাগবে না। আরুষি খুব মন দিয়ে কথাগুলো শুনে, ঠোঁটে উন্মাদ হাসি খেলে যায়। ইদানিং আশকে দেখলে তার চোখ সরাতে ইচ্ছে করে না। ক্লিনসেভ গাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণ, লম্বায় প্রায় 6 ফুট। সবচেয়ে সুন্দর আশের ঝরঝরে ব্যক্তিত্ব। এত সুন্দর করে কথা বলে ছেলেটা যে তাকিয়েই থাকতে ইচ্ছে করে আরুষির। বয়ঃসন্ধির আবেগ নাকি সত্যি প্রেম জানে না, তবে সে কঠিন প্রেমে মরিয়া হয়ে উঠছে দিন দিন। চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের প্রেমে পড়েছে। তাকিয়ে থাকতে থাকতে আরুষির দৃষ্টি অন্যরকম হয়ে যায়। সে আশের মাথার চুলগুলো ঠিক করে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলে, তুমি এত সুন্দর কেন আশ ভাইয়া? তোর পড়াশোনা নেই? যা ভাগ। ইদানিং বেশি ফর্সা হয়ে যাচ্ছ।
সিক্স প্যাক বাড়াচ্ছ, এসব করবে না তুমি। ছেলেদের এত সুন্দর হতে নেই, কুঞ্জর লাগে। তুই কি পাকা বুড়ি? রাখি বেঁধে দিস হিন্দুরা যেমন বাঁধে। কুঞ্জর কেটে যাবে। আমি তোমার আপন বোন নাকি? আমি কেন রাখি বাঁধব? ঠাডিয়ে এক চর দেব বেয়াদব। তুই আমার আপন বোনের চেয়েও আপন বুঝেছিস? আরশি মুখ কালো করে, কাদো কাদো মুখ করে। মুখ ঝামটা দিয়ে চলে যায়। অর্থাৎ সে খুব অভিমান করেছে। আশ বোনের অভিমান ভাঙাতে পিছু ডাকে না। বারান্দায় দীর্ঘ নিস্তব্ধতা নেমে আসে। আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে। আকাশ ভর্তি তারা, অনেক অনেক তারা। আচ্ছা, এতগুলো তারার মধ্যে বাবা মা কোনটা? বাতাসে বেলি ফুলের গন্ধ এখনো ছড়িয়ে, কিন্তু বুকের ভেতরকার শূন্যতা তাতে ভরে না। আশ হেঁটে গিয়ে বারান্দার দোলনায় বসে। দেয়ালে বাবার লেখা একটা কবিতা খোদাই করা আছে, পরবর্তীতে আরশ খোদাই করিয়ে নিয়েছিল। আশের মনে আছে ছোটবেলায় সে এই কবিতা মুখস্থ করে ফেলেছিল। তুমিহীন প্রতিদিন স্মৃতির পাতায়, বয়ে গেছে মৃত্যু শিরায় শিরায়। ভেসে ভেসে ডুবে যাওয়া সন্ধ্যায়, প্রেমে আসে বিষাদের কালো অধ্যায়। পৃথিবী যতটা হাসে চাঁদের মায়, আমিও ততটা কাঁদি তোমার ব্যথায়। ডুবেছিল সত্তা তোমার আশায়, চোখে চোখ থেমেছিল এক প্রহর নেশায়। চোখ বুজে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আশ। ঠোঁটজোড়া কাঁপে, চোখের কোণ ভিজে আসে অশ্রুতে। নিজের মনেই ফিসফিস করে, বাবার জন্য এক প্রহরের নেশা ছিল মা। যেই নেশা জীবনের শেষ দিন পর্যন্ত তাদের ভালোবাসায় বেঁধেছিল। সবার জীবনে ভালোবাসা আসুক, আমার বাবা মায়ের মতোই জীবন দিয়ে সবাই সবাইকে ভালোবাসুক। তোমাদের এই জটিল প্রেমের গল্প ইতিহাসে লেখা থাকুক স্বর্ণাক্ষরে। তোমাদের ফেলে যাওয়া স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকব, ভরপুর গর্বে বলবো আমি সেই দম্পতির সন্তান যাদের ভালোবাসা মৃত্যুর পরেও নিঃশেষ হয়ে যায়নি। তোমরা ভালো থেকো বাবা মা। পোরপারের আলো আধারেও এক হয়ে থেকো, ঠিক যেমন ছিলে জীবনের এক প্রহর নেশায়। সমাপ্ত।